নমস্কার, শুভ সন্ধ্যা। 187তম মঙ্গল কথা সুপ্রিয় কথনে পূর্ব প্রস্তাব মতো আজকে আমাদের বিশেষ অতিথি স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন শ্রী সঞ্জয় সোম। তো সঞ্জয়বাবুর আসার কথা গতকালই আপনাদের জানিয়েছিলাম যে সশরীরে তাঁকে পাওয়ার ব্যাপারটা, যেটা গুরুত্বপূর্ণ, কারণ যখন মোহাম্মদ পর্বতের কাছে যেতে পারে না, তখন পর্বতকেই মোহাম্মদের কাছে আসতে হয়। এতদিন অশরীরই ছিলাম, আজকে শরীর পেলাম। একদিক থেকে তাই। তো আমি জানি আমি এর আগেও অনেকবার বলেছি যে এই অনুষ্ঠানে বিশেষ করে যে সঞ্জয় সোমের বোধহয় জনপ্রিয়তা আমার থেকে অনেকটা এগিয়ে আছে। ফলত এটা একটা মুখোমুখি ফ্যাক্টর তো কাজ করবেই। এবং আপনারা জানেন যে উনি একজন ভূ রাজনৈতিক বিশ্লেষকই শুধু নন, খুব পণ্ডিত মানুষ, প্রচুর পড়াশোনা লেখালেখি করেন। সর্বোপরি একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি না, এই ব্যক্তিটির সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যায়, কারণ উনি জানেন, উনি বোঝেন এবং উনি সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারেন। তো সেই কারণেই ওনার সঙ্গে একটা অন্য রকমের সখ্য রয়ে গেছে, যেহেতু অতএব খুব সঙ্গতভাবে পারে যে আপনি একদিন আসুন মশাই, আমাদের সঙ্গে একদিন একটু কাজ করুন ইত্যাদি। আজকে সেই দিনটা ইনসিডেন্টালি সঞ্জয়বাবু একটু বলে দিই, এই যে লাল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন কি আপনি, ওই লাল চিহ্নটা হচ্ছে আপনার ক্যামেরা। ও আচ্ছা, মানে ওইটার দিকে তাকালে সবাই বুঝবে যে আপনি ওদের সঙ্গে, আপনি একদম সরাসরি মানে চোখাচোখি হয়ে যাবে। বুঝেছি, মানে ওইটাই হচ্ছে ট্রিক্স, বুঝেছেন? মানে ক্যামেরাটা খুঁজে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নিশ্চয়ই। তো সঞ্জয়বাবু স্বাগতম। লোকজন একটু নোটিফিকেশন পৌঁছাতে সময় লাগে, যদি মিনিট 2-3 সময় দিতে হয়, নইলে কি হয়, ওই সমস্যাটা হতে থাকে যে মানে মানুষজনে আসতে একটু সময় লাগে। আপনি দেখছেন যে মানুষজন আসছেন আস্তে আস্তে করে, মতামত পাচ্ছি। তো প্রথমেই আমি আপনার কাছে যে কথাটা একটু জানতে চাইবো, এর মাঝখানে আমাকে একটা কাজ সারতে হবে বলে, যে আপনার এই অনুষ্ঠান সম্পর্কে আজকে 187তম দিন, 6 মাস পার করে দিয়েছি আমরা। 23শে সেপ্টেম্বর, মানে আজকে 25 তারিখ, তো দুদিন আগে আমরা 6 মাস পেরিয়েছি। 23শে মার্চ থেকে শুরু হয়েছে। তো এই 6 মাসে আপনি গোড়ার থেকেই আমাদের সঙ্গে আছেন, প্রথম দিকে দর্শক হিসেবে, তারপরে আস্তে আস্তে আমাদের সঙ্গে ইনকর্পোরেটেড হয়েছেন। আপনার কাছে এই আনন্দম টিভি বা সুপ্রিয় লাইভটা কি, সেটা একটু শুনি। এটা কি আপনি আমাকে ক্লাস ওয়ার্ক দিলেন না হোমওয়ার্ক দিলেন? যদি হোমে তো তাই হোমওয়ার্কই ধরুন। আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে হোম থেকে ক্লাস ওয়ার্ক করাটা খুব কঠিন মশাই। আচ্ছা আচ্ছা, কিরকম? দেখুন, ক্লাস ওয়ার্ক যখন আপনি কোনো ছাত্র ক্লাস ওয়ার্ক পায়, তার একটা এনভায়রনমেন্ট আছে, তার সেখানে অন্যান্য ছাত্ররা আছেন, মাস্টারমশাই আছেন, একটা স্কুলের এনভায়রনমেন্ট আছে, স্কুলের যা যা ইনফ্রাস্ট্রাকচার, যেটা একটা ছাত্রকে একটা রাস্তায় চলতে সাহায্য করে, তার ব্ল্যাকবোর্ড, তার চক, তার রস্ট্রাম, টেবিল, চেয়ার, ডেস্ক ইত্যাদি সব মিলিয়ে যে একটা আবহাওয়া থাকে, তাতে একজন ছাত্রের পক্ষে নিজেকে ওরিয়েন্ট করে ওই কাজটা করতে সুবিধে হয়। ওই ছাত্রটাকেই আপনি ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে দিন, যেটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে হয়েছে। সামনে একটা ছোট মোবাইল, সেই মোবাইলের দিকে বাচ্চাটি হাঁ করে তাকিয়ে আছে, ওর পেছনে কেউ ওর মাস্টারমশাই বকবক করে যাচ্ছেন, ও শুনে যাচ্ছে, বুঝলো না, কি করলো ঈশ্বরই জানে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি সেই বাচ্চাটা ভালো কাজ করে, তাহলে সেটা ওই আপনার মানে রিয়েল টাইম সিচুয়েশনে সে কি করবে, তার একটা মানে কতটা আরো ভালো করতে পারে, তার একটা ইঙ্গিত অতি অবশ্যই পাওয়া যায়। আপনি গত 6 মাস ধরে এই আপনার স্টুডিও আমি দেখছি, হ্যাঁ, এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে 6 মাস ধরে লড়ে যাচ্ছেন এবং প্রত্যেক দিন জগৎ পরিক্রমা করছেন, মঙ্গল কথা করছেন, মানুষকে উদ্বুদ্ধ করছেন, সারা পৃথিবীর যত রাজ্যের খবর এক জায়গায় জোগাড় করে বাঙালিকে সেটা বাংলা ভাষায় শোনাবার চেষ্টা করছেন, প্লাস বিভিন্ন আমাদের মতো, আমার ক্ষেত্রে বলতে পারি আজে বাজে লোককে, বাট অনেক ভালো ভালো মানুষকে আপনি বাঙালির সামনে তুলে ধরছেন ইত্যাদি। এই যে কাজটা করা, এটা খুব সহজ জিনিস নয় মশাই। ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে ফান্ডিং নেই, আপনার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনার কাছে ক্যামেরা নেই, আপনার কাছে স্টুডিও সেট আপ নেই, আপনার কাছে সাউন্ড ট্র্যাকিং সিস্টেম নেই, কিছুই তো নেই।
তো তাতেও কিন্তু আপনি যে কাণ্ডটা করে ফেলেছেন সেটা আচ্ছা আচ্ছা কোটি কোটি টাকা দিয়ে যারা এই সমস্ত আমাদের সোকল্ড মিডিয়া তারা ভাবতেও পারে না, করতেও পারে না। সুতরাং আপনি ধন্যবাদ। হোমে বসে ক্লাস ওয়ার্কটা যে স্ট্যান্ডার্ডে করেছেন তাতে আপনি 10-এ 15 পাওয়ার যোগ্য। শুনলাম তো আপনারা যে 10-এ 15 পাওয়ার যোগ্য বলে সঞ্জয়বাবু মন্তব্য করলেন। অনেকেই এসে গেছেন, তো আমরা মূল আলোচনায় যেতেই পারি। এখনো শুভ সন্ধ্যার পালা চলছে, কিন্তু তার মানে এই নয় যে প্রশ্ন আসবে না, প্রশ্ন যেন আসে। প্রশ্ন আসাটা খুব গুরুত্বপূর্ণ। সঞ্জয়বাবুর কাছ থেকে আমরা অনেক এমন বিষয় আছে যে বিষয়গুলো সবসময় ওই ইন্টারভিউ নিলে বা অডিও ভিজুয়াল কলে হয় না, কিন্তু সেগুলোই হয়ে যায় যখন সামনাসামনি কথা হয়। আসলে দেখুন, একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা সকলেই প্রত্যেকেই জানি এই মুহূর্তে গোটা বিশ্বে, মানে আমি জানি না কে বলবেন যে আমি ভালো আছি, গোটা বিশ্বই বলতে গেলে ভালো নেই। কোভিড মধ্যবর্তী এই সময়ে গোটা বিশ্ব সত্যি কথা বলতে গেলে ভালো নেই। এই ভালো না থাকা বিশ্বের সম্ভাব্য আগামীটা, মানে যেটা ধরুন 1 মাস পরে বা 2 মাস পরে আমরা দেখতে পাচ্ছি, ধরুন আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, ফ্রান্স, এই 5টা দেশ, আপনি জগৎ পরিক্রমায় শুনে থাকবেন কিনা জানি না, গত পরশুদিনই আমি বলেছি যে এই 5টা দেশ আবার নতুন করে ক্লাস্টার করে লকডাউনের কথা ভাবছে। এর বাইরে আমেরিকাতে যত যাই বলা হোক না কেন, আসল কথাটা কিন্তু, আসল সত্যটা যেটা, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমেরিকাতে ভয়ানক খারাপ পরিস্থিতি। ভারতের কথা দেখুন, যত রকমের থাকথামা দেওয়া হোক আর যাই হোক না কেন, একটা এত বড় জনসংখ্যার দেশ, এত জনঘনত্বের দেশ, সেখানে এইবারে আমরা টের পেতে শুরু করেছি, যখন সবকিছু খোলা হয়েছে টের পেতে শুরু করেছি যে এটা ব্যাপারটা কতটা বিস্তৃত। হ্যাঁ, ভয়টা কমে গেছে, তার অনেকগুলো কারণও আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। আমি বলতে চাইছি, এই যে ধরুন ভ্যাকসিন মানে কিন্তু সলিউশন নয়, ভ্যাকসিনটা ওষুধ নয়। ভ্যাকসিনটা নেওয়ার পরেও আপনি হয়তো 20টা বা 25টা বা 30টা বা 40টা মিউটেশনের জন্য ভ্যাকসিন নিলেন, পড়ে থাকলো আরো 72টা, আরো 32টা বা আরো 40টা বা আরো 50টা, নোবডি নোজ। সুতরাং বাকি 40টা যে আমাকে অ্যাটাক করবে না তার কোনো গ্যারান্টি নেই। আর ভ্যাকসিন আসা, ভ্যাকসিন নেওয়া আর ওষুধ তৈরি হওয়া, এই দুটোর মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার বলছেন যে এই ধরনের ক্ষেত্রে আমরা 8 থেকে 10 বছর সময় লাগে আমাদের একটা প্রপার ভ্যাকসিন এবং প্রপার ওষুধ বের করতে। তাহলে 6 মাস সময়টা কোনো সময়ই নয়। সামনেটা এই আগামী একদম, মানে যাকে বলে অ্যাবসলিউটলি কামিং ফিউচার, সেটা কিরকম? আজকে সাহিত্যিক নবকুমার বসু, আমাদের সমরেশ বসুর সুযোগ্য পুত্র, নবদা আজকে একটা পোস্ট করেছেন ওনার ফেসবুকে, এবং নবদা তো ডাক্তার মানুষ এবং বিদেশে থাকে, ইংল্যান্ডে থাকেন। তো নবদা পোস্ট করেছেন যে ইংল্যান্ডে আবার নতুন করে এই পুরো লকডাউনের প্রক্রিয়া হয়তো শুরু হবে। তারপরে কি পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আমরা কেউ বুঝতে পারছেন না, জানেন না। আগের বারে লকডাউনের ন্যাচারালি সেই সময়কার যে বাধ্যবাধকতা বা প্রতিবন্ধকতা, সেটা ওনাকে ভাবাচ্ছে। আবার নতুন করে কেউ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? কিন্তু স্বাধীনতাহীনতাতেই বাঁচতে হবে, অন্য কোনো পথ খোলা নেই। এবারে আমি এটাকে যেভাবে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে ভারতবর্ষে মানে আমাদের অনেক সৌভাগ্য বলতে পারেন যে অপেক্ষাকৃতভাবে, যদিও সংখ্যার দিক দিয়ে হয়তো বিরাট, কিন্তু আমাদের জনসংখ্যাটাও তো বিরাট, বিশাল। তো সেই পার্সেন্টেজ হিসেবে কিন্তু আমরা খুব, মানে কোভিডের যে স্প্রেডটা, সেটা কিন্তু তত মারাত্মক হয়নি, হতে পারেনি, এখন অবধি পারেনি, হতে পারেনি, হয়নি, যাই বলুন। তার জন্য হয়তো আমাদের পারম্পরিক খাদ্যাভ্যাস বা আমাদের যে লাইফস্টাইল, সেটা হয়তো অনেকাংশে রেসপন্সিবল। সেটা তো ভবিষ্যতে গবেষকরা বার করবেন কি হয়েছে। কিন্তু যেভাবেই হোক, হ্যাঁ, আমাদের এখানে মৃত্যুর হারও অত্যন্ত কম, এবং সুস্থ হওয়ার হারটাও পৃথিবীতে সুস্থ হওয়ার হারও পৃথিবীতে সব থেকে বেশি। ফলে আমাদের মধ্যে একটা, যাকে ইংরেজিতে বলে কমপ্লেসেন্সি তৈরি হয়েছে। অর্থাৎ আমরা খুব চট করে মাছটা নামিয়ে ফেলছি, আমরা খুব চট করে কারোর সঙ্গে হাতটা মিলিয়ে ফেলছি। আবার ওই নমস্কারের যে ভঙ্গিটা খুব কষ্ট করে আবার অর্জন করতে হয়েছিল, সেটাকে আবার আমরা বর্জন করছি।
এবার এই গত 6 মাসে বলবো না, প্রথম 3 মাসে যা যা আমরা অর্জন করেছিলাম, যে হ্যাবিটগুলো আমরা অর্জন করেছিলাম, সেগুলোকে এখন বর্জন না করে যদি আরো 6 মাস চালিয়ে দিতে পারি, তাহলে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসে যাবে। মানে আমরা শিখে যাব কিভাবে আমাদের জীবনশৈলীতে একটু পরিবর্তন করে, হয়তো আমাদের মিটিং গ্রিটিং ইত্যাদি এই যে বেসিক যে প্রক্রিয়াটা, সেগুলোকে কিভাবে আমাদের এগিয়ে নিয়ে গেলে এত সমস্যার মধ্যে হয়তো আমাদের পড়তে হবে না। কিন্তু তাকে যদি আমরা এই মুহূর্তে বর্জন করতে শুরু করি এবং সব ঠিক আছে বলে রেড়ে করে রাস্তায় নেমে পড়ি, তাহলে ওই ইংল্যান্ডের যে অবস্থা হচ্ছে, হয়তো আমাদের অবস্থা তার থেকেও কঠিন, তার থেকে আমাদের অবস্থা আরো খারাপ হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতবর্ষের অধিকাংশ মানুষ গ্রামে থাকেন। তো ভারতবর্ষের 35% মানুষ শহরে থাকেন, 65% মানুষ গ্রামে থাকেন। এবার যেহেতু বেশিরভাগ পপুলেশনটাই গ্রামে থাকেন, এবং গ্রামে এই ট্রেন বন্ধ হয়ে যাওয়া বা যাতায়াতের সুবিধে না থাকার জন্যে, বাস অনেক কম হওয়া ইত্যাদি, এই মানে যোগাযোগের অসুবিধার জন্যে গ্রামে কিন্তু কোভিড অত ছড়াতে পারেনি যতটা শহরে ছড়াচ্ছে। যদিও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ট্রেনটা উল্টো, পশ্চিমবঙ্গে কলকাতায় এখন কোভিডের সংখ্যা কমছে। শহরতলি থেকে যত ভর্তি হচ্ছে তার তুলনায়, মানে কোভিড হাসপাতালে যত কেস ভর্তি হচ্ছে, কলকাতা শহরের কেস তার থেকে কম। এটা এই ট্রেনটা এখন হচ্ছে। কিন্তু এতদিন অব্দি যেটা ছিল সেটা হচ্ছে কলকাতায় একেবারে চূড়ান্ত লেভেলের কোভিড হচ্ছিল, গ্রামে কিন্তু অত ওই রকম ওর ধারে কাছেও ছিল না। এটা কিন্তু সারা ভারতবর্ষের ট্রেন্ড। সারা ভারতবর্ষে কিন্তু শহর বা শহরতলিতে যেরকম ভাবে এই কোভিডটা ছড়িয়েছে, জনঘনত্বের জন্যই বলুন, বা আমাদের শহরী লাইফস্টাইলের জন্যই বলুন, বা আমাদের উন্নাসিকতার জন্যই বলুন, যে কোনো বদ্ধ আবহাওয়ার জন্য বলুন, আমি ঠিক বলতে পারবো না, যে কোনো কারণেই হোক, শহরে যে পরিমাণে ছড়িয়েছে, গ্রামে সেই পরিমাণে ফরচুনেটলি ছড়ায়নি। এখন যদি 65% মানুষের জীবন স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু দেশটা একেবারে গোটা দেশটাকে অতটা এফেক্ট করে না যত না ওই আপনার ইংল্যান্ডের মতো একটা দেশকে করতে পারে। বা আপনি যে দেশগুলোর কথা বললেন, যেগুলোর গ্রামগুলো অনেকটা শহুরে, আমাদের থেকে তো অনেক বেশি শহুরে ওদের গ্রামগুলো। না, এখানে আবার অন্য ব্যাপার আছে। হ্যাঁ, সে যাই হোক, পর্তুগালে আমার অভিজ্ঞতা হয়েছিল, আমি বলি, মানে বোধহয় কোনো একদিন বলেওছিলাম, গেছিলাম, তারপরে গিয়ে সকালবেলা আমাকে বললো যে আমাদের গ্রাম দেশে যেটাকে পগার বলে, ঠিক পগার, বাড়িতে কোনো বাথরুম নেই, এবং মহিলারাও যান মহিলাদের জন্য নির্দিষ্ট পগারে, এবং পুরুষরা যান পুরুষদের জন্য পগারে আছে। পর্তুগালে গিয়ে ওই কথাটা আমার হয়েছিল। সুতরাং এটা বললে চলবে না যে ওখানে আবার আমেরিকাতেও এরকম আছে, যে ধরুন তারা প্লেন শুনে বলেছিল, যে আমাকে বলেছিল যে তুমি ওই প্লেনে করে এসেছো, ওটা তো শয়তানের যান, অসম্ভব। সব রকম, কিন্তু ওদের যে গ্রাম আমাদের গ্রামগুলোর থেকে তো অনেক বেশি উন্নত, মানে ক্ষেত্র বিশেষে অনেকটাই অর্গানাইজ। হ্যাঁ, ওদের চড়া চড়া রাস্তা আছে, সুন্দর বাড়ি আছে, আমাদের থেকে ওদের নাগরিক ফেসিলিটিস যেগুলো গ্রামে অনেক বেশি ইত্যাদি। তো যাই হোক, এখন আমাদের গ্রামগুলো কিন্তু যেরকম চলছিল 6 মাস আগেও যেরকম চলছিল, এখনো সেরকম চলছে, 6 মাস পরেও সেরকমই চলছে। ফলে ভারতবর্ষের একটা বিপুল অংশ কিন্তু স্বাভাবিক জীবনযাত্রাতেই ছিলেন, আছেন, এবং ভবিষ্যতেও থাকবেন। যদি শহরাংশে আমরা যারা থাকি, শহর বা শহরতলিতে আমরা যারা থাকি, আমরা যেরকম বললাম, যেটা আমি আগে, যে সেই যে নতুন জীবনশৈলীতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি ধীরে ধীরে, সেটাকে যদি বর্জন না করি, সেটাকে যদি আমরা আরো কিছুদিন চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা, হ্যাঁ, মানে পুরো দেশটাই অনেকটা স্বাভাবিক থাকতে পারবে। আপনাকে একটা ছোটখাটো ইন্ডিকেটর থেকে বলতে পারি, যেমন ধরুন আজকেই পড়লাম যে জোম্যাটো কলকাতা শহর, সারা ভারতবর্ষে যে আপনার ওই বাড়িতে খাবার সরবরাহ করে, মানে রেস্টুরেন্ট থেকে খাবার বাড়িতে এনে দেয়, তার একটা সার্ভিস, নাম করেই বলছি জোম্যাটো। সেই জোম্যাটোর আজকে রিপোর্ট বেরিয়েছে যে তাদের সেলস অলমোস্ট প্রি কোভিড সিচুয়েশনে পৌঁছে গেছে। খুব ভালো। তার মানে ইঙ্গিতটা পরিষ্কার যে ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন, কিন্তু সচেতনতাটা বজায় রাখতে হবে, যেটা আপনার কথাকে অনেকেই সমর্থন করেছেন। প্রশ্ন আসতে শুরু করেছে, যেমন অর্ণব দত্ত প্রশ্ন করেছেন, জানি এই মুহূর্তে দেশের রাজনীতির সরগরম,
কাল ভারতবর্ষের পর্যন্ত ভারত বন্ধের পর্যন্ত ডাক, সেই কৃষি বিল নিয়ে আপনার বিশ্লেষণ, এটা আমরা কথা বলবো বলে রেখেছিলাম, এটা অবশ্যই আলোচনায় আসবে, অবশ্যই আসবে, না এসে প্রশ্ন নেই। আচ্ছা, লন্ডন থেকে মানে ইংল্যান্ড থেকে সুদীপ্তা সেন বক্সি লিখছেন যে নিউ ইয়র্ক কর্পোরেশন অফিস ক্লোজ হয়ে গেছে, কর্পোরেশনের কোনো স্টাফই 1 মাসের মাইনে পাবে না, আজকের রিপোর্ট। পাশাপাশি তিনি এটাও লিখছেন লন্ডনে মানে ইংল্যান্ডে আবার লকডাউন শুরু হয়ে গেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে এসেছে, সেটা হচ্ছে জাতিসংঘে যেটা বলেছে সেটা কতটা সত্যি। চীন কি বলেছে আজকে জাতিসংঘে যারা ভ্যাকসিন বানানোর বা বেরোনোর পর আবার কোনো প্যান্ডেমিক হবে না তো, আমার পুরোটাই গেম মনে হচ্ছে। মানে চীন বলেছে যে আর একটা নতুন সংক্রমণ আসতে চলেছে, চীন বলেছে। ও চীন তার মানে আর একটা কোনো বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করেছে? সোজা কথা, চীনের সমস্ত এক্সপেরিমেন্ট হচ্ছে মানুষ মারার এক্সপেরিমেন্ট। তো ওই কোভিড ভ্যাকসিন তৈরি করেছিল সেও মানুষ মারার জন্য, নিশ্চয়ই সেখানেই তারা শেষ করেনি বা ছাড়েনি, নিশ্চয়ই আরো অন্যান্য এক্সপেরিমেন্ট করেছে। তার থেকেও আবার নিঘাত ওইরকম যেভাবে কোভিড হাতের বাইরে বেরিয়ে গেছিল, নিঘাত তার একটা কোরকম ভাবে কোথাও একটা কোনো একটা ফিশার দেখা দিয়েছে, আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে বাবা মরার জন্য তৈরি হয়। চীন তো এসছে এই কারণে। কিন্তু কৃষি বিলে আসবো, হ্যাঁ আশিসবাবু অবশ্যই আসবো। অত্যাবশ্যকীয় পণ্য আইনটাও প্রশ্নে আসছে, আবার এটাও আসছে। নবীন মণ্ডল জানতে চাইছেন, এটা আশিস মুখার্জির প্রশ্ন ছিল, যে আগামীতে ভোট আসছে, তো এই ভোট মাথায় রেখে বলছি দৃশ্য দূষণ কমাতে পোস্টার ফেস্টুন বন্ধ হতে পারে নাকি, তাতে জনগণের বহু টাকা বাঁচবে, তছরূপ কম হবে, দৃশ্য দূষণ কমবে, এ বিষয়ে আলোকপাত করার কথা। শুধু দৃশ্য দূষণ ভাবলে চলবে মশাই? ভাষা দূষণ কি হবে, শব্দ দূষণ কি হবে? ভাষা সন্ত্রাস যা শুনতে পাচ্ছি আজকাল, বিশেষত আমাদের এই পশ্চিমবঙ্গে, কেউ বলছে 6 ইঞ্চি নামিয়ে দেবো, কেউ বলছে ছাল ছাড়িয়ে নেবো, কেউ কিসব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। ও সেটা নতুন কিছু নয়, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গেছে। দেখুন, খুবই আনফর্চুনেট, কিন্তু এটাই সত্যি কথা। তো সুতরাং এই যে দূষণ মুক্ত রাজনীতি, দূষণ মুক্ত রাজনীতিকে আপনাকে তার থেকে একটা উপায় তুলে নেন যে আমার খালি দৃশ্য দূষণ হচ্ছে। এই যে মানসিকতা, যে মানসিকতার ফলে দূষণটি হয়, যে মানসিকতা, ধরুন রাজনীতি মানে কি? রাজনীতি মানে আমি আমার মতবাদে বিশ্বাসী, অর্থাৎ আমি মনে করি আমার দেশকে একটা বা আমার রাজ্যকে একটা রাস্তায় এগিয়ে নিয়ে গেলে তাতে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি উপকার হবে। এবার আপনি তার বিরুদ্ধে অন্য কিছু ভাবতেই পারেন, আপনার রাস্তা আলাদা হতেই পারে। আমি যদি শিবের অনুসারী হই, আপনি মা কালীর অনুসারী হতেই পারেন। আমি শৈব, আপনি শাক্ত, তার মধ্যে তো কোনো মারামারি নেই। আপনি শক্তির উপাসনা করে যে লক্ষ্যে পৌঁছতে চাইছেন, আমি শিবের উপাসনা করে তো সেই লক্ষ্যেই পৌঁছতে চাইছি। লক্ষ্যটা তো এক, লক্ষ্যটা হচ্ছে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মানুষের কি করে সবচেয়ে বেশি উপকার করা যায়। এই তো লক্ষ্য নিয়ে তো করার মধ্যে কোনো সংঘাত নেই। তাহলে যেখানে লক্ষ্য নিয়ে সংঘাত নেই, সেখানে পথ নিয়ে দ্বিমত আছে। সংঘাতের তো জায়গা নেই, দ্বিমত আছে। অর্থাৎ আপনার একটি মত, আমার একটি মত। আপনি আমার এবার মানে সংসদীয় গণতন্ত্রে কি উচিত, সবচেয়ে সুস্থ ব্যাপারটা কি? আমি জনগণকে আমার মতের কথা বলবো, আমার মতের মাধ্যমে আমি কি কি অ্যাচিভ করতে পেরেছি সেই কথা বলবো। মানুষ যদি সেটা নেন, আমাকে ভোট দেবেন। আর আপনি আপনার কথা বলবেন, আপনার মত অনুযায়ী আপনি কি কি করতে চান, কি কি করেছেন, তার কি ফল হয়েছে, মানুষের কি সুফল, মানুষ তার জন্য কি সুফল ভোগ করেছেন, আপনি বলবেন। সেখানে যদি আমি মনে করি আপনার মতের দ্বারা কোনো কুফল হয়েছে, মানুষের কোনো সমস্যা হয়েছে, আমি সেটা তুলে ধরব। এবার মানুষ আমাদের দুজনের মত শুনবেন, আমাদের প্রোজ অ্যান্ড কনস দুজনেরই তার তুল্যমূল্য বিচার করবেন। মানুষ নিজের অভিজ্ঞতার মাধ্যমে বোঝার চেষ্টা করবে তাদের কে বেশি সবচেয়ে বেশি উপকার করতে পেরেছে, কত সময় করতে পেরেছে, কতটা করতে পেরেছে, তারা বিচার করবেন। করে তারা একটা দল বা একটা গোষ্ঠীকে তারা ইয়েতে আনবেন, আপনার কি বলে ক্ষমতায় আনবেন। আগামী 5 বছর সরকার সেই ম্যান্ডেটের ওপরে ভরসা করে ভর করে তাদের সরকার চালাবেন।
আবার 5 বছর পরে 2 দলই মানুষের কাছে যাবে, বা 3 দল 4 দল, যত দল হোক সব মানুষের কাছে যাবে, একই কথা আবার বলবেন। এর মধ্যে কুভাষা, কুপ্রস্তাব, ব্যক্তি আক্রমণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, প্রশ্ন আসছে কোত্থেকে? আসে না তো। স্বাভাবিক বুদ্ধিতে কি বলে? আসা উচিত নয়। এসছে মানে আপনাকে সমস্যার মূলে যেতে হবে। সমস্যার মূল হচ্ছে যে মানুষগুলো এই ধরনের সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং যাদের সেই ম্যাচুরিটিটা আছে যে তারা শুধু মতবাদই নিজেদের রেস্ট্রিক্টেড রাখবেন, তার বাইরে তারা বেরোবেন না, সেই মানুষগুলোকে আমরা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে জায়গা দিতে পারছি না। যত রাজ্যে আজে বাজে অশিক্ষিত গুন্ডা, মাফিয়া, মাফিয়া, যাদের ব্যাকগ্রাউন্ড, অধিকাংশের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে সংসদে, এটা নিয়ে আপনারা জানেন যে দীপ্তেন্দু চক্রবর্তী খুব সরব, আমিও খুব সরব। সংসদে যারা বসে আছেন বিভিন্ন রকম প্রশাসনিক দপ্তরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যারা রয়েছেন, সেটা স্টার্টিং ফ্রম একেবারে আপনার কর্পোরেশন লেভেল থেকে, পঞ্চায়েত পর্যায় থেকে, একেবারে নিচের পর্যায় থেকে একেবারে ওপরে সংসদ পর্যন্ত, মাঝে বিধানসভা রয়েছে, সবকিছু রয়েছে। প্রত্যেকটাতে আমরা জানি যে অধিকাংশ সদস্যদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক আচরণের অভিযোগ আছে। 1, 2, তাদের যখন পারস্পরিক কথাবার্তা হচ্ছে, মানে ধরা যাক দলের নেতার সম্পর্কে কোনো একটা মন্তব্য করছে, তখন দলের নেতার ব্যক্তি জীবন থেকে শুরু করে, কুৎসা থেকে শুরু করে, তার এমন কোনো বিষয় নেই যেটা তিনি বাদ দিচ্ছেন। সব থেকে বড় কথা, ক্ষেত্র বিশেষে যেটা আমরা আমেরিকার রাজনীতিতে সম্প্রতি দেখতে পাচ্ছি, প্রেসিডেন্টের মুখে এফ শব্দ প্রায় চলে আসছে এবং নির্দ্বিধায় বলছেন, এবং যে কোনো ক্ষেত্রেই বলে দিচ্ছেন তিনি কমলা হ্যারিস সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের যে মন্তব্য, সেটা কদর্য মন্তব্য, সেটা কোনো শিক্ষিত ব্যক্তির মন্তব্য হতে পারে। সেটা আমাদের দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে জনৈক সাংসদের মন্তব্য অতটাই কদর্য ছিল। এবারে কথাটা হচ্ছে যে এই যে কদর্য আচরণ, এই যে অশিক্ষিতের মতো ব্যবহার, এই যে একদম বলগাহীন, লাগামহীন, নোংরা, ক্লিপ, সব থেকে বড় কথা হচ্ছে যে একদম মানে মেরে ফেলবো, কেটে ফেলবো, কেটে ফেলছিও, একে ঝুলিয়ে দিচ্ছি, তাকে মেরে ফেলছি, তার বাড়িতে বোমা মেরে দিচ্ছি, তার স্ত্রীকে ধর্ষণ করে দিচ্ছি, এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই রাজনীতি কি আমরা যখন ছাত্র ছিলাম, আপনি যখন ছাত্র, আমিও সেই একই সময় আমরা ছাত্র ছিলাম, আমরা কাছাকাছি বয়সী, তো ঘটনা চক্রে আমরা দুজনেই 50 পার করা ব্যক্তি, সেই সুবাদে আমাদের তো দশকটা একই রকম মোটামুটি। তো সেই সময় আমরা ঠিক এই রকম না হলেও খানিকটা কাছাকাছি দেখেছি। তার আগে নকশাল পিরিয়ডটা যখন গেছি তখন আমরা খুবই ছোট্ট, তখন আমাদের মনে থাকার কথা নয়, খুব ছোটখাটো অল্প কিছু স্মৃতি ছাড়া কিছু মনে নেই। কিন্তু এই যে দিনের পর দিন রাজনীতিতে দুর্বৃত্তায়নের এতটা বাড়াবাড়ি, এটা কিন্তু প্রত্যাশিত নয়। এটা বিশ্বের অন্যান্য, আপনিও অনেক দেশে থেকেছেন, বাস করেছেন, কাজ করেছেন, আপনিও জানেন বিশ্বের অন্যান্য দেশগুলো যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, তারা কিন্তু এগুলো করে না। যার ফলে যেটা আপনার যে মূল প্রশ্ন ছিল, সেই মূল প্রশ্নে যদি আবার ফিরে আসি, ওই যে আপনি যে দৃশ্য দূষণের কথা বলছেন, সেই যে দেওয়ালটাকে ডিফেস করা হচ্ছে, সেই দেওয়াল কেউ নতুন বাড়ি রং করেছেন, তার উপরে একটা চুনকাম করে দিল, তার মধ্যে নিজেদের লোগো ফোগো লাগিয়ে এইসব আজে বাজে স্লোগান টোগান লিখে একবারে নোংরা করে দিল। এটা এক্স্যাক্টলি ওই মানসিকতা, যে মানসিকতা থেকে নিজের প্রতিপক্ষকে শত্রু মনে করা যায়, সেই মানসিকতা থেকেই অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তির মতো মনে করে তাকে নষ্ট করা যায়, নোংরা করা যায়। আসলে আঘাতটা আনতে হবে এই মানসিকতার বিরুদ্ধে, বুঝতে পারছেন? আমাদের শুধুমাত্র এই গোটা জিনিসটার মধ্যে থেকে একটা ইস্যু তুলে নিয়ে যদি আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি, তাহলে কিন্তু এর সলিউশন পাবেন না। এটা গেল একটা দিক। আচ্ছা, আমরা চট করে একটুখানি কৃষি বিলটা কথা বলে নেবো নাকি? নিশ্চয়ই। কৃষি বিলটা আপনি কিভাবে পেলেন বলুন তো? আমার মতামতটা থাক, আপনারটাই শুনি। দেখুন, কৃষি বিলটার মধ্যে সত্যি কথা বলতে গেলে ইন্টেনশন ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই,
ইমপ্লিমেন্টেশন নিয়ে যথেষ্ট বড় প্রশ্নচিহ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে পরিকাঠামোটা কোথায়? যে পরিকাঠামোতে কাজ হবে বলে কৃষি বিলের মূল ভিত্তিটা আমি যদি খুব বললাম, তার পরিকাঠামোটা কোথায় তৈরি আছে? আমি পরিকাঠামোরও এক ধাপ পিছিয়ে যাব। বেশ। যেখানে কোনো পরিকাঠামো লাগবে না সেই উদাহরণটা যদি নিই, কৃষি বিলে লেখা আছে যে আপনি মন্ডির সিস্টেম, যেটা এখনকার সিস্টেম, মন্ডির সিস্টেম আপনারা জানেন যে কোনো কৃষকের এখন অধিকার হচ্ছে যে তার যে ফসল সেটা যদি এমএসপির আন্ডারে আসে, অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য যদি তার ধার্য হয়ে থাকে, তাহলে তার অধিকার তিনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের যেটি মন্ডি, সেই মন্ডিতে গিয়ে তিনি সেটা বিক্রি করতে পারেন। মন্ডি মানে মার্কেট। এখন এবং সরকার সেটাকে ওই এমএসপি থেকে কিনবেন, অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা, সেই সাপোর্ট প্রাইসটা তিনি কৃষককে দেবেন, দিয়ে মালটা কিনবেন। এখন ভারতবর্ষে 30 লক্ষ কোটি টাকার বার্ষিক উৎপাদন হয় কৃষিজাত দ্রব্যের, মানে খাদ্যের। তার মধ্যে কিছু এমএসপির আন্ডারে পড়ে, অনেকটাই এমএসপির আন্ডারে পড়ে না, অধিকাংশটাই পড়ে। হ্যাঁ, যেমন শাকসবজি বেশিরভাগটাই এমএসপির আন্ডারে পড়ে না। এবারে কৃষি বিলে যে সংশোধনীটা হয়েছে, সেই সংশোধনীতে এইটা কথা হয়েছে যে আগে যেরকম মন্ডিতে যাওয়া বাধ্যতামূলক ছিল, এখন আর সেটা বাধ্যতামূলক নয়। আপনি প্রাইভেট মন্ডিতেও বিক্রি করতে পারেন, সরকারি মন্ডিতেই যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার যে কোনো আপনার উৎপাদন আপনি কাকে বিক্রি করবেন সেটা সম্পূর্ণ স্বাধীনতা আপনার বলতে কৃষকের। অর্থাৎ কৃষক নিজে ডিসাইড করে নেবেন তিনি সরকারি মন্ডিতে যাবেন কি বেসরকারি মন্ডিতে যাবেন। এবার আমার একটা ছোট্ট আশঙ্কা আছে। আমরা তো জানি কর্পোরেট কিভাবে কাজ করে, 18.5 বছর কর্পোরেটে চাকরি করে এসেছি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এসেছি, বহু কাজ এরকম আমাদের করতে হয়েছে। আমরা মার্কেট কি করে ক্যাপচার করতে হয় সেটাও জানি, আর কম্পিটিটরকে কি করে শেষ করে দিতে হয় সেটাও জানি, আর তারপরে কি করে মনোপলি এস্টাবলিশ করতে হয় সেটাও জানি, খুব ভালো করে জানি। মানে এটা কর্পোরেটের ধর্ম, কর্পোরেট এটা জানবেই। না, কর্পোরেটকে তো জানতেই হবে। কর্পোরেটের কাজই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, নিজের শেয়ার হোল্ডারদের সবচেয়ে বেশি সুবিধে দেওয়া, এর বেশি তো আর কিছু নেই। কর্পোরেটের আছে ডেকি মশাই। তো সুতরাং এবার ধরুন সরকারি মন্ডিতে দাম দিচ্ছে 1300 টাকা কুইন্টাল যে কোনো জিনিসের। প্রাইভেট প্লেয়ার এসে গেল মার্কেটে, এসে বললো আমি 1500 টাকা কুইন্টাল দেবো। এবার যেহেতু ওই অত্যাবশ্যকীয় পণ্য আইনটাকেও সংশোধন করা হয়েছে করে, এবং সেখানে ওই যতটা মজুত করতে পারে একজন, তার যে সীমারেখা, সেই সীমারেখাটা তুলে দেওয়া হয়েছে। ফলে এখন যে যত ইচ্ছে পারে মজুত করতে পারে, তার আর কোনো অসুবিধা নেই। তার সুবিধাও আছে, কিন্তু যে কোল্ড চেনটা সেই কারণে আটকে ছিল, সেই কোল্ড চেন বিজনেসটা এখন হুড়মুড় করে এগোবে। হ্যাঁ, কিন্তু তার উল্টো দিকও আছে। উল্টো দিকটা এর সঙ্গে সম্পর্কিত। এবার যেহেতু আমার কাছে কোনো সেই প্রতিবন্ধকতা নেই যে আমি কত কিনতে পারবো, আমি যত ইচ্ছে কিনতে পারি, আমি কৃষককে বেশি দাম দিয়ে 2 বছর ধরে সব মাল কিনে ফেললাম, সরকারি মন্ডিটা ডিফাঙ্ক্ট হয়ে গেল। এবং সরকারি মন্ডিটা ডিফাঙ্ক্ট হয়ে যাওয়ার ফলে সরকার এখন ওই 30 লক্ষ কোটি টাকার উৎপাদনের মধ্যে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার এমএসপিতে মাল কেনে। সরকার দেখলো আমার 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা বেঁচে যাচ্ছে, সামান্য কিছু খরচা করছি, 25,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, বাকি টাকাটা বেঁচে যাচ্ছে। 2 বছর পরে সরকারের তহবিলে আর ওই 2 লক্ষ কোটি টাকার প্রভিশনই নেই, না, কারণ ততক্ষণে মার্কেটটা পুরোটা বেরিয়ে গেছে, মার্কেটটা হাত থেকে বেরিয়ে গেছে। যে 1500 টাকা দিচ্ছিল সে তখন 1100 টাকা দেবে চাষিকে। চাষি কিন্তু এমএসপি বজায় থাকলে এবং মন্ডিটা ফাংশনাল থাকলে 1300 টাকা অ্যাসিওর্ড পেত। এখন প্রথম 2 বছর 1500 পেল, তারপর থেকে 1100, তারপরে 1000-900, কোথায় নামবে তার ঠিক নেই। ফলে কি হবে, এর পরের ক্ষেত্রেই হচ্ছে, তাহলে সে চাইবে তার অ্যাসিওরেন্স, সে চাইবে একটা অ্যাসিওর্ড ইনকাম, সে চলে যাবে দাদন চাষে, অর্থাৎ চুক্তিভিত্তিক চাষ, সেটাও খুলে দেওয়া হয়েছে। তার মানে বীজ দেবে দাদনদার, তার জমির ইনপুট যেগুলো সেগুলো দেবে দাদনদার,
জমিটা কৃষকের, খাটবে কৃষক, দাম ধার্য করবে যে দাদন দাস সে। তার মানে আলটিমেটলি কোথাও না কোথাও কৃষক অন্যের জন্য খাটতে শুরু করবে, তো নিজের জন্য ছাড়া। নিজের জমিতে অন্যের জন্য, নিজের জমিতে অন্যের জন্য খাটবে। আর কর্পোরেটের ক্ষেত্রে সুবিধে যেটা, সেটা হচ্ছে কর্পোরেটকে 1 পয়সার জমি কিনতে হচ্ছে না, একটা লোককে এমপ্লয়মেন্ট দিতে হচ্ছে না, কিন্তু তার কৃষিজাত দ্রব্যের যে সুফলটা, যে লাভটা, লাভটা ওটা বিক্রি করে যে লাভ, এক্স্যাক্টলি সেটা পুরোটা নিজের পকেটে ঢোকাতে পারে। এবং সেক্ষেত্রে এমন কোনো অপশন কি আছে? ধরা যাক আমি কিন্তু ডেভিলস অ্যাডভোকেট বলছি, এটা কিন্তু সম্পূর্ণ অন্য দিকটা হতে পারে। মানে যদি সরকার চান, সরকার যদি আরো কিছু অ্যামেন্ডমেন্ট আনেন এবং সরকার যদি এমএসপিটাতে, মানে কৃষককে যে এমএসপি সরকার ধার্য করেছেন, প্রত্যেক বিলের মধ্যে যদি সেই সংশোধন আনেন যে প্রত্যেক বছর সরকার এমএসপি নির্ধারণ করে যাবেন এবং প্রত্যেক বায়ারকে অ্যাটলিস্ট এমএসপি তে কিনতেই হবে, সে সরকারি হোক বা বেসরকারি হোক, তাহলেই কিন্তু সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। রাইট, মানে ওই আজকে 1500 দিচ্ছি, কালকে 1100 দিচ্ছি, ওই গল্প শেষ হয়ে যাবে। ওই যে অপশনটা, আমি একটা উদাহরণ বলি। যেমন এখানে অঞ্জনবাবু লিখেছেন, অঞ্জন কুমার বিশ্বাস, দাদা আমি কৃষি বিল সমর্থন করবো কারণ কৃষিতে পরিবর্তন দরকার। নিশ্চয়ই। নবীন লিখছেন আমি 10 টাকা কেজি ধান বেচার জন্য চুক্তিবদ্ধ হলাম, উৎপাদন কম হলো, চাহিদা বাড়লো, দামও বাড়লো, তবে লাভবান হবে মধ্যস্বত্বভোগী। চাষি কি পেল? এখানে আরেকটা জিনিস আছে, মধ্যস্বত্বভোগী না আরেকটা জিনিস আছে, মধ্যস্বত্বভোগী তো একটা পোর্শন। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যারা চুক্তিভিত্তিক চাষের দাদনটা দেন, তারা কিন্তু কোন ফসলটা তারা অ্যাকচুয়ালি কিনবেন সেই অধিকারটা কিন্তু তাদেরই থাকে। অর্থাৎ তাদের যে স্পেসিফিকেশন অনুযায়ী যদি ফসল না হয় তাহলে সেটা তারা কেনেন না। ঠিক। অর্থাৎ ধরুন একটি বহুজাতিক পানীয় কোম্পানি যারা চিপস বেচে, তারা আটলান্টা নামক এক আলুর চাষ করায় দাদন দিয়ে। সেই আলুর কিন্তু একটা পার্টিকুলার সাইজ এবং যদি না হয়, মানে ওজন যদি না হয়, সেই আলু কিন্তু তারা নেবে না। আপনার চাষি ফলালো, শুধু সেইটুকু তুলে নিয়ে চলে যাবে যেটুকু তাদের স্পেসিফিকেশন মিট করে। তাদের স্পেসিফিকেশন যেটা মিট করে না সেটা চাষিকে গিয়ে খোলা বাজারে বেচতে হবে। এখনো আছে, ভবিষ্যতেও তাই থাকবে কিন্তু। কারণ এবং শুধু সেখানেই শেষ হচ্ছে না, যেহেতু দাদন নিয়ে চাষ করেছে বলে খোলা বাজারে বেচলেও সেটার দামটা সে নাও পেতে পারে, সে কিছুই না পেতে পারে। এক্স্যাক্টলি। আবার ওই টাকাটা মানে ওই টাকাটা তার যে টাকাটা প্রাপ্য তার থেকে কেটেও যেতে পারে না। এবার মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে সে বেচবে কোথায়? সে যে দাদন দিয়েছে সে তো কিনে নেবার চলে গেল, বাকি রইল কি? যেটা বাকি রইল, তার কাছে অ্যাক্সেস ছিল মন্ডি। যেদিন মন্ডি শেষ হয়ে যাবে সেদিন তার কাছে সেই অ্যাক্সেসটা চলে গেল। এইটা আমাদের কিন্তু অ্যাসিওর করতে হবে। অর্থাৎ এই যে সংস্কারগুলো, আপনার কি মনে হয় যে কেন্দ্র এখন বিজেপি সরকার দ্বিতীয় দফায়, এবং তারা আপনার প্রায় 6 বছর 5 বছর 6 বছর হয়ে গেল, 6 বছর পেরিয়ে গেল, তো 6 বছর কেন্দ্রে থাকার পর তারা যে পরিবর্তন সমর্থনযোগ্য, গ্রহণযোগ্য, কাশ্মীর ইস্যু সমর্থনযোগ্য, গ্রহণযোগ্য, নিশ্চয়ই। সিএ এনআরসির প্রস্তাব সমর্থনযোগ্য, গ্রহণযোগ্য, নিশ্চয়ই। কিন্তু যে সভ্যতাটা, পৃথিবীতে এমন কোনো সভ্যতা নেই যেটা কৃষি নির্ভর নয়, এটা এক নম্বর পয়েন্ট। আর আমাদের তো এখনো পর্যন্ত আমাদের অর্থনীতির একটা মানে সর্ববৃহত্তম অংশটাই কৃষি নির্ভর। আর কৃষি যদি না ঠিকমতো ফাংশন করতে পারে, আমি নিজে কৃষক, দেখুন আমি নিজে কৃষক, কৃষির সঙ্গে যুক্ত, আমি জানি যদি ঠিকমতো ফাংশন করতে না পারে, ঠিকমতো কাজ করতে না পারে, তাকে যে ফ্রি হ্যান্ড না দেওয়া হয়, তাহলে মুশকিলটা কি না, আমার খাবার থালায় খাদ্যটা এসে ঠিকমতো পৌঁছবে না, বা পৌঁছতে গেলে এখন যতগুলো ঘুরপথ আছে এরপরে মাঝখানে আরো বেশি ঘুরপথের তৈরি হবে, এবং শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত শুধু যে কৃষক একা হবে তা কিন্তু নয়, আপনি আমিও হব। নিশ্চয়ই। এখানে আপনি আমিও একটা ফ্যাক্টর, আজকে এক্ষুনি হবো না, এটা ওই জিওর কানেকশনের মতো। মানে প্রথম দিকে আপনি কিছুদিন একটু দামটা কমবে, আপনি ভাববেন যে এটা তো একটা দুর্দান্ত ব্যাপার হলো, কিন্তু শেষ পর্যন্ত যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের সন্তান সন্ততিরাই হোক বা আমাদেরই জীবদ্দশাতে হোক, খুব দ্রুত পথ পরিবর্তন করবে, এবং একটা সময় দেখা যাবে যে সেটা অগ্নিমূল্য হয়ে যাচ্ছে, সবটাই পুরো জিনিসটাই নিয়ন্ত্রণে চলে যাচ্ছে
সো কল্ড কর্পোরেটেড, যে কর্পোরেটেড বেলুন এই কোভিডের কারণে গোটা বিশ্বজুড়ে ফেটে গেছে, তাদের টপ হেভি, তাদের অ্যাটিটিউড, তাদের সব কিছু প্রথম থেকে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে কর্পোরেটের যে মাস্তানি সেটা এখন অনেকটাই স্তীমিত। সেখানে কর্পোরেটকে টেনে এনে ঢুকিয়ে দেওয়া, এই সংস্কারগুলো না করে ঢুকিয়ে দেওয়া, সেটা কিন্তু দেশের জন্য একটা অশনির সংকেত হওয়ার আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই আন্দোলন দানা বাঁধছে এবং স্বাভাবিক কারণে আন্দোলন দানা বাঁধবেও। দেখুন, আবার বলছি, সরকার যে মানসিকতা থেকে এই পরিবর্তনগুলো এনেছেন, তার প্রথম যদি আপনি স্টেজে যান, পরিবর্তন প্রয়োজন ছিল, নিশ্চয়ই ছিল। যেভাবে কৃষি এতদিন ধরে কৃষককে চিরকাল, মানে আমাদের স্বাধীনতা উত্তর কালে কৃষককে চিরকাল বলে আসা হয়েছে যে তুমি অমুকটা করবে, তমুকটা করবে, তুমি অমুক বীজ ব্যবহার করবে, তুমি অমুক সার ব্যবহার করবে, তুমি অমুক কীটনাশক ব্যবহার করবে, তুমি এই জমিতে এই ফসল ফলাবে, অমুক জমিতে অমুক ফসল ফলাবে, এইসব না চিরকাল কৃষককে ডিকটেট করে আসা হয়েছে, যেটা কিন্তু স্বাধীনতার আগে কোনোদিন হয়নি। স্বাধীনতার আগে ভারতের কৃষক স্বাধীন ছিল। ঠিক স্বাধীনতার পরে, বিশেষত 50-এর দশকের পর থেকে, যখন ওই মানে বহুজাতিক সংস্থা বলবো না, প্রথমে তো আমাদের নিজেদের দেশীয় সংস্থাগুলোই ঢুকলো, পরে তার পেছনে পেছনে বহুজাতিক সংস্থা ঢুকেছে। তারা ঢুকে যখন কৃষিকে মানে সো কল্ড মডার্ন করতে শুরু করলো, অর্থাৎ কৃষির মধ্যে বীজ ঢোকাতে শুরু করলো, খাদ্যের মধ্যে বীজ ঢোকাতে শুরু করলো, তখন থেকে কিন্তু কৃষক নিজের স্বাধীনতা হারিয়ে পরাধীন হয়ে গেল। যে জমিতে কৃষক তার গোবর, গোমূত্র, বাড়ির গোবর, মানে সে তো হাল চাষ করতো, বলদ ছিল একজোড়া, সেই বলদের যে গোবর বা গোমূত্র সেগুলোই সে আপনার সার হিসেবে ব্যবহার করত। বাড়ির নিম গাছ, সেই নিম গাছের পাতা পেড়ে এঁটে গুড়ের সঙ্গে ফুটিয়ে একটু পচিয়ে সেটাই স্প্রে করতো, সেটাই তার কীটনাশক ছিল। সে আপনার খড়ের মালচিং করত। খড়ের মালচিং মানে খড় যেটা কাটা হতো, সেই খড়টাকে নিয়ে সেগুলো দিয়ে আপনার আলের ধারে ধারে একটুখানি করে আস্তে আস্তে একটু জমিয়ে রাখতো, সে তার মধ্যে অল্প অল্প করে গুড়ের রস ছিটিয়ে আসতো, ওর ভেতর থেকে কেঁচোগুলো খাদ্য নিত, এবং যখন নিচ থেকে ওপরে কেঁচো উঠে আসতো, মাটির একটু নিচ থেকে ওপরে উঠে আসতো, টপ সয়েলটা এনরিচড হতো, নাইট্রোজেন জেনারেটেড হতো, আবার আলু পুততো, পেঁয়াজ পুততো, বেগুন পুততো, পটল পুততো, ফলতো। সেই কৃষকের ইনপুট কস্ট কি ছিল? বাড়ির গরু, বাড়ির আপনার নিম গাছ, মানে প্রাকৃতিক কেঁচো, কোনো ভার্মি কম্পোস্ট নয়, সবই তো। সেই কৃষকের যে পলিনেশন, তখন ভন ভন করে মৌমাছি ঘুরতো, তারা পলিনেট করতো, পাখি আসতো, পাখির বিষটাতে বীজ আসতো, মানে পুরো প্রসেসটাই নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে একাত্ম ছিল। যে মুহূর্তে সেইটাকে কেটে দেওয়ার চেষ্টা শুরু হলো, না বাবা তোমাকে ইউরিয়া দিতেই হবে, না তোমাকে বেশি ফলন ফলাতেই হবে, এই করতে হবে, সেই করতে হবে, করে 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 জমিগুলো বন্ধা হয়ে গেল। যত কৃষকের জমি বন্ধা হচ্ছে, তত কৃষকের ছেলে আর কৃষক হতে চাইছেন না, তারা কৃষিকাজ ছেড়ে বেরিয়ে আসছেন। হ্যাঁ, আপনার ফ্যালো ল্যান্ড যাকে বলে, অর্থাৎ কৃষিকাজ হচ্ছে না এরকম পতিত জমি, তার সংখ্যা বাড়তে শুরু করলো। মানুষ যত কাজ হারাতে শুরু করলো, তত পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়তে শুরু করলো। মানে সব দিক দিয়ে একটা চেন, এটা একটা জায়গা আপনি কেটে দেবেন, সব পুরোটা ধসে যাবে নিয়ম। যার ফলে কৃষক সম্মান নিধি, কৃষক কি বলে আপনার গুচ্ছের এই ইউরিয়া সাবসিডি, তারপরে আত্মহত্যা করলে তার কম্পেনসেশন, তার উপরে নির্ভরশীল হয়ে পড়ল। ভারতের স্বাধীন কৃষককে ভারত সরকার দশকের পর দশক ধরে পরাধীন করে দিয়েছিল। এইবারে এই নরেন্দ্র মোদীর সরকার যেটা চেষ্টা করেছেন, সেটা হচ্ছে ভারতের কৃষককে স্বাধীনতা দিতে। কিন্তু স্বাধীনতা দেবার সাথে সাথে সে যাতে স্বাধীনতাটাকে ভোগ করতে পারে, তার যে ব্যবস্থাপনা করা, আমার মতে সেই ব্যবস্থাপনা করা হয়নি, সেখানে খামতি আছে। সেই খামতিগুলো পূরণ করে দিলে কিন্তু এটা একটা চমৎকার ব্যবস্থা, নিঃসন্দেহে তাই। আমি এর যদি প্যারালাল টানি, তাহলে আপনাকে আমি বলবো নোটবন্দি একটি বিতর্কিত বিষয়। কেউ বলেন খুব ভালো হয়েছে, কেউ বলেন খুব খারাপ হয়েছে।
আমি তার মধ্যে যাচ্ছি না, ভালো খারাপের মধ্যে আমি যাচ্ছি না। আমি খালি বলছি নোটবন্দির প্রক্রিয়াটা, নোটবন্দি একটা ডিসিশন নেওয়া হোক। সেই ডিসিশনের ফলে ভারত সরকার কেন, মানে ভারতের অর্থনীতি তো প্রচুর, তার বিরাট ইম্প্যাক্ট হয়েছে। সেটা নেগেটিভ পজিটিভ সেগুলো অন্য দিনের, মানে অন্য ডিসকাশন, আমি তার মধ্যে ঢুকছি না। আমি খালি বলছি নোটবন্দির ফলে হঠাৎ করে 500 এবং 1000 টাকার নোট বন্ধ করে দেওয়ার ফলে মানুষের মাস দুয়েক ধরে চরম ভোগান্তি হয়েছিল, কোনো সন্দেহ নেই তো সে বিষয়ে। আমরা এটিএম এ লাইন দিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকতাম, 100 টাকার বেশি বেরোতো না। কেন বেরোতো না? কারণ 100 টাকার বেশি নোটগুলো, অর্থাৎ 500 এবং 1000-এর জায়গায় যে 2000 টাকার নোটটা জারি করা হলো, সেই 2000 টাকার নোটটা এমন একটা সাইজের যে এটিএম মেশিনগুলোকে রিক্যালিব্রেট না করলে সে সেই টাকাটা ডিসপেন্স করতে পারবে না। প্রয়োজন ছিল কি সেই নোটটার সাইজটাকে পাল্টে দেবার? প্রয়োজন ছিল কি সেই সময়? পরে আপনি আস্তে আস্তে পাল্টালেন, সবকিছুই পাল্টালেন, সেটা তো একটা ধীরে ধীরে করা যেত। যে সময় আপনি যখন ওই আঘাতটা আনছেন, সেই সময় মরার উপরে খাঁড়ার ঘা দেওয়ার কি প্রয়োজন ছিল? ছিল না। প্রসেসটাতে আমরা কোথাও ফেল করছি, ইন্টেনশনে ফেল করছি না। কেন করছি সেটা আমাদের কাছে খুব ক্লিয়ার, কিন্তু কিভাবে করব প্রশ্নগুলো কিন্তু সবসময় সে কিভাবে গিয়ে আটকে যাচ্ছে। এই যে এক্সিকিউশন ফ্যাক্টরটা, দেখুন প্রতিটি ক্ষেত্রেই এটা বলা যাবে না যে কাজগুলো ভালোর জন্য হচ্ছে না। অবশ্যই ভালোর জন্য হচ্ছে, এটা বলা যাবে না। কারণটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট যে কাজগুলো ভালোর জন্য হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্যটা খুব স্পষ্ট পরিষ্কার। আজকে যখন হঠাৎ করে, মানে ধরুন এতদিন ধরে যে অভিযোগগুলো ছিল, অন্যতম প্রধান অভিযোগটা কি না, স্বচ্ছতা, যাকে বলে মানে ইন ট্রু সেন্স যেটাকে বলা যেতে পারে যে একটা প্রত্যেকটা প্রক্রিয়ারই একটা স্বচ্ছতা দরকার। স্বচ্ছতাটা কেন দরকার? কারণ যাতে সাধারণ মানুষের কাছে বিষয়টা, ছবিটা স্পষ্ট হয়ে ওঠে, রাইট? এই ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেখুন, দুটো ইউপিএ জমানাতে যে 600 বারের ওপর যে চীনের আগ্রাসন ঘটেছিল, সে প্রসঙ্গে আমরা সম্পূর্ণ আধারে, আমাদের কাছে কোনো খবর ছিল না। অথচ 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে যা যা ঘটলো, তার প্রত্যেকটা, বালাকোট থেকে শুরু করে প্রত্যেকটাকে তকমা দেওয়া হলো। তকমাটা কি দেওয়া হলো? ভারতীয় সেনাবাহিনীর ওই কনভয়টাতে নাকি মোদির নির্দেশে বা বিজেপির নির্দেশে ইলেকশন মাথায় রেখে বালাকোটটাকে করা হলো, এবং মানুষকে সেটাকে, মানে সেটা নিয়ে মানুষ কথা বলল। নোটবন্দি নিয়ে বিপুল সমালোচনা হলো। সমালোচনার পরে, এত কাণ্ডের পরে, জিএসটি ইত্যাদি ইত্যাদি লাগু হওয়ার পরে আমরা দেখলাম যে দেশ থেকে পালিয়ে গেল কিছু লোক। নীরব মোদী, ওই লোকটার নাম কি, ওই এভিয়েশন ইন্ডাস্ট্রি দাঁড়িয়েওয়ালা, আরে মশাই, বিখ্যাত প্লে বয়, তো তাকে বিজয় মালিয়া তাকে একবার জার্মানিতে আমি ইন্টারভিউ করেছিলাম, যে আমি চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে হানোভার ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারে। তো বিজয় মালিয়া পালিয়ে গেল, নীরব মোদী পালিয়ে গেল, এই সমস্ত ঘটনা ঘটলো, অনেক কিছু আঙুল উঠলো, কিন্তু একটা আঙুল ওঠেনি, দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামহাউ অর আদার। সেটা কি না, সেরকমভাবে কোনো বড় দুর্নীতির স্ক্যামের কোনো ব্যাপার এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি সবছরে না। সুতরাং একটা দিক আমাকে অবশ্যই মানতে হবে, স্বীকার করতে হবে, হ্যাঁ কিছু কিছু অভিযোগ আছে। যেমন ধরুন অমিত শাহর পুত্রের ব্যবসা হঠাৎ করে এত গুণ বেড়ে গেল কেন, এরকম কিছু প্রশ্ন আছে। এখন আপনি বলবেন যে সেটা তার ব্যক্তিগত ব্যবসা, কিন্তু সেই ব্যক্তিগত ব্যবসাটা এখনই বেড়ে যাওয়াটা, এতটাই এই সময়ের মধ্যে বেড়ে যাওয়াটা, ডেফিনেটলি ইটস আ কোয়েশ্চেন। বিরোধীরা ছাড়বে না, তারা তুলবে। আমার প্রশ্ন হচ্ছে যে যেদিকে আমরা এগোচ্ছি, হ্যাঁ বিজয় মালিয়া নামটা আপনি ঠিক বলেছেন, তাতে একটা ব্যাপার খেয়াল করে দেখুন, কয়েকদিন আগে বোধহয় গতকাল বা পরশু একটা ঘোষণা হলো, লে অফটা করা যাবে। লে অফটা করা যাবে 300-র ওপর যদি আপনার প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা হয়, আপনি লে অফ করতে পারেন বিকজ অফ দিস করোনা। বহু লোক কাজ হারাচ্ছেন গোটা বিশ্বজুড়ে। এইরকম সময় সরকারের, যেখানে হ্যাঁ
80 কোটি গরিবকে খাদ্য দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে, কিন্তু বাকি যে সমস্ত মানুষজন যারা সমাজে ধরুন মধ্য নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্য নিম্নবিত্ত ইত্যাদি যে সমস্ত শ্রেণী রয়েছে, এই শ্রেণীর মানুষজনের জন্য আলাদা করে কোনো ভাবনা চিন্তা কি আছে? তাদের দিকটা কি তাকানো হচ্ছে, নাকি তাদের উপরে আরো 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 বেশি ট্যাক্সেশনটা বেড়েই চলেছে? দেখুন, আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, আমাদের এখানে যথেচ্ছাচার হয়েছে ল নিয়ে। যে যখন পেরেছে, যেরকম পেরেছে, একটা করে আইন তৈরি করে গেছে। ঠিক। এবং কোন আইন যে কখন কার প্রতি প্রযোজ্য আর কার প্রতি প্রযোজ্য নয়, ও একেবারে পুরো কোয়াগমায়ার যাকে বলে না, মানে সেই রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আমাদের আইনগুলোকে পরিষ্কার করা, পরিমার্জন করা, পরিবর্তন করার সময় এসে গেছে মানে অনেকদিন আগেই এসে গেছে। আমরা উই আর অলরেডি লেট। যার ফলে এই শুধুমাত্র লেবার আইন যদি আপনি দেখেন, শ্রমিক আইনই ভারতবর্ষে 20টার ওপরে, আরো বেশি, 23টা না কটা, মানে আমি সেন্ট্রাল আইনের কথা বলছি। সেইগুলোকে সরকার 3টে আইনে নামিয়ে এনেছেন, সব কনসলিডেট করেছেন। এবং ব্যবসার 1850 সালে ব্যবসা যেভাবে হতো, 1900 সালে ব্যবসা যেভাবে হতো, 1950-এ ব্যবসা যেভাবে হতো, 2000-এ ব্যবসা যেভাবে হতো, 2020-তে ব্যবসা সেভাবে হয় না। শ্রমিক নির্ভর ব্যবসার থেকে আস্তে 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 প্রযুক্তি নির্ভর ব্যবসার দিকে পৃথিবী হাঁটছে, যেখানে অটোমেশনের কোনো জায়গা ছিল না, সেখানে আজকে অটোমেশন ছেড়ে, রোবোটিক্স ছেড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব্দি এসে গেছে। ঠিক। তো যেভাবে পৃথিবী এগোচ্ছে, যেভাবে প্রযুক্তি এগোচ্ছে, তার সাথে তাল মিলিয়ে যদি কোনো দেশের শ্রমিক আইন পাল্টাতে না পারে, তাহলে তো সেটা ব্যবসার ক্ষেত্রে ক্ষতিকারক। এবং ব্যবসা ছাড়া তো আর রোজগারটা হবে কিভাবে, মানে মানুষ চাকরি পাবেন কোথায়, রোজগার হবে কি করে? সুতরাং এমন বহু আইন ছিল যে আইনগুলো ব্যবসাকে এগোতে বাধা দিত। সরকার যে আইন পরিবর্তন করছেন, পরিমার্জন করছেন, এটা অত্যন্ত সৎ উদ্দেশ্য নিয়ে করছেন, ভালো কাজ করছেন। আবার বলছি, ঠিক যেরকম ভাবে কৃষিতে যে কৃষি আইনগুলোতে ওরা সরকার যে পরিবর্তনগুলো করেছেন, সেই পরিবর্তনের ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন নেই। ইন্টেনশন ইজ অনেস্ট। প্রশ্নটা খালি ইমপ্লিমেন্টেশন। এক্স্যাক্টলি। আবার ওইখানটাতে মানে উই আর কামিং ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। সমস্ত জিনিসই আলটিমেটলি জায়গাটা ওইখানেই আমরা ফিরে আসি। ওই দেখুন, কৃষি বিল বলুন, শ্রমিক বিল বলুন, এই লে অফের সিদ্ধান্ত বলুন, যে কোনো ব্যাপারেই হোক না কেন, এখন আমি যদি এটা শুধুমাত্র ভারতের উদাহরণ হিসেবে ধরি, তাহলে কিন্তু ভুল হবে। কারণটা হচ্ছে এখন দুনিয়াটা সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরেছে। এই যে 180 ডিগ্রি ঘুরেছে করোনার কারণে, তখন একটা প্রত্যাশা আমাদের মধ্যে স্বভাবতই জাগে, যেটার গোড়ার দিন থেকে আপনি জানেন আমি খুব ইতিবাচক লোক, আমি ইতিবাচক কথাবার্তা বলি এবং ইতিবাচক কথাবার্তা বিশ্বাসও করি। আপনি গোড়াতেই একটা খুব মানে প্রয়োজনীয় কথা বলেছেন, যে কোনো রকম স্পন্সর ছাড়া, কোনো রকম বিজ্ঞাপন, কোনো রকম সহায়তা, আর্থিক কিচ্ছু ছাড়া কাজটা করার একটাই কারণটা কি না, মানুষকে ইতিবাচক দিকে রাখা, মানুষের মধ্যে ইতিবাচক বিশ্বাসটাকে ধরে রাখা। এক্ষেত্রে একটা ব্যাপার কি একেবারেই সত্য নয় যে গিভেন দ্য সিচুয়েশন গোটা বিশ্ব জুড়ে ভারতের ক্ষেত্রে অর্থনীতিতে একটা বড় হামলা যাকে বলে হয়ে গেছে। চীন এখন চেষ্টা করছে একটা যুদ্ধ বাঁধিয়ে যাতে ভারতে বিনিয়োগটা না আসে। এটা হচ্ছে চীনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বিনিয়োগটা চীন থেকে উঠে অন্য কোথাও যাক, ভারতে যেন না আসে। চীন থেকে তো উঠে যাবেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো আবার সেখানেও কোনো খেলা হতে পারে। যদি জো বাইডেন জিতে যান আরেক রকম হবে, আমেরিকা হয়তো সিদ্ধান্ত বদলে ফেলবে, কেউ বলতে পারি না আমরা। তো এই যে একটা টপসি-টার্ভি বলতে ইংরেজিতে যেটাকে বোঝায়, আমি ইংরেজি শব্দ সচরাচর ব্যবহার করি না, তবুও বোঝানোর জন্য বলছি যে উল্টে পাল্টে গেছে সবকিছু। সেক্ষেত্রে আপনি বলছেন যে ইমপ্লিমেন্টেশনে মানে প্রায়োগিক দিকে সরকারের কতগুলো ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো খুব দ্রুত বেগে সংশোধন করা, মেরামত করা, ফুটোফাটাগুলোতে জাল দেওয়া, সেটার জন্য সময়। দেখুন, আপনি যে সেটারই সূত্র ধরে বলি, চীন থেকে ইনভেস্টমেন্ট ভারতবর্ষে আসবে। চীনে ইনভেস্টমেন্ট কাদের? সারা পৃথিবীর বড় বড় যেগুলো অর্থনৈতিক শক্তি তাদের।
জাপানের, আমেরিকার এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এদের সব বড় বড় কোম্পানিদের পেল্লাই পেল্লাই কারখানা সব চীনে আছে। এবার সেই চীন থেকে সে কারখানাগুলো যখন সরবে, যদি সরে, তারা তো একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট খুঁজবে, তাই তো? কন্ডিউসিভ এনভায়রনমেন্ট মানে সেখানে চীনে যতটা ছাড় তাদের ছিল, যতটা স্বাধীনতা তাদের ছিল, যা ইচ্ছে করার, চীনে তো হায়ার অ্যান্ড ফায়ার, 12 ঘন্টা ওয়ার্ক আওয়ার। যতই কমিউনিস্টরা চেঁচায়, কমিউনিস্টদের সব চেঁচানো আমাদের দেশের ভেতরে, চীনে গিয়ে বললে ওপর থেকে ওই ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেবে। ফাঁসি তো জানো তো, ফায়ারিং স্কোয়াডের সামনে মেরে সবকটাকে উড়িয়ে দেবে। কিন্তু ওদের তো বাংকারে শোয়, আপনি জানেন বোধহয়। মানে ওদের যে আজকে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমাকে কিন্তু মানে আমি ধরুন কোথাও কোনো শ্রমিক, আমার জন্য বাংকারের টাইম কিন্তু অ্যালটেড, যতটুকু সময় আমি 8 ঘন্টা ওখানে শুতে পারবো, তার বারে কিন্তু আমি যদি অসুস্থ হই, বাংকারে শোয়ার আমার ক্ষমতা নেই, আমাকে কিন্তু ফেলে রাস্তায় ফেলে দেবে, আমার ইয়ার্ডে গিয়ে বসে থাকতে হবে বা শুয়ে থাকতে হবে। মানে মানবিকতা বলে কোনো শব্দ তাদের অভিধানে নেই, কিছু নেই। প্রতিটি মানুষ একটা মানে যন্ত্রের অংশ মাত্র, এইভাবে কিছু না। একজন শ্রমিককে ওখানে সেই চোখে দেখা হয় যে চোখে এখানে কোচওয়ান তার বলদকে দেখে, ঠিক ওইভাবে ওখানে যদি কোনো শ্রমিক তাদের যে লক্ষ্যমাত্রা ধার্য করা আছে সে মানে প্রোডাকশনে, সেটা যদি সে অর্জন করতে না পারে, তাকে ওরকম ভাবেই কান ধরে উঠবোস করানো হয়, অনেক সময় বেল্ট দিয়ে খুলে মারাও হয়। কারোর কিছু বলার ক্ষমতা নেই, বললে ফায়ারিং স্কোয়াডের সামনে গিয়ে দাঁড়িয়ে উড়িয়ে দেবে। এইখানে যত বড় বড় কথা বলে না এরা সব শ্রমিক নেতারা, চীনে গিয়ে বলে দেখা, বুঝে যাব কার কি ক্ষমতা আছে, ছেড়ে দিন। এখন সেই রকম একটা পরিস্থিতি থেকে সেই কোম্পানিগুলো, কিছু কোম্পানি ভারতবর্ষে আসবে। ফলে এখানকার যে শ্রমিক আইন, যে জটিল শ্রমিক আইন, সেই শ্রমিক আইন থাকলে কিন্তু তারা আসবে না। সুতরাং সরকারের কাছে কিন্তু মানে আসতেও মানে শাঁখের করাতের মতো, আসতেও কাটবে, যেতেও কাটবে। যদি শ্রমিক আইনের পরিমার্জন না করেন, তাহলে কিন্তু তারা আসবে না। আর যদি তারা আসে, তাহলে ভারতের শ্রমিকের ইন্টারেস্ট কি করে গার্ড করা হবে, দুটোকে একসাথে কি করে মেলানো হবে, এই তো অসুবিধে। আমরা চাইছি এমন একটা জিনিস হোক যেটা মানবিক হোক, ভারতীয় শ্রমিকের যে অধিকার আছে সেই শ্রমিকের অধিকার একেবারে সর্বাংশে আপনার মানে লেট দ্যাট বি প্রোটেক্টেড। অ্যাট দ্য সেম টাইম এমন একটা শ্রম আইন হোক যে শ্রম আইনটা বিদেশের ইয়েদের টানতে, বিদেশের লগ্নি টানতে সহায়ক হোক। এই যে চর্চাটা চলছে, এই যে ঘষাঘষিটা চলছে, এই যে আমরা সরকারের সমালোচনা করছি, সরকার নিজের মতামত দিচ্ছেন, আবার কখনো আমরা সরকারকে সাধুবাদ দিচ্ছি, এইটাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মাধ্যমেই কিন্তু ওই লেনা দেনা করতে করতে ঠিক একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি হয়। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। সরকারের কাছে এই কথাগুলোকে পৌঁছে দেওয়ার পর বা এই কথাগুলো নিয়ে আলোচনা বা রেকটিফিকেশন, আপনি জানেন যে কোনো একটা জিনিসই, যে কাজই হোক না কেন, আমরা যে কাজই করি, আমি যদি সময় সময় তার সংস্কার না করি, তাহলে সেই কাজটা কখনোই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। এটা গেল এক। দুই হচ্ছে বিভিন্ন মানুষের, সমাজের বিভিন্ন সেক্টর থেকে, সেগমেন্ট থেকে মতামত নেওয়া, মতামতটা নিয়ে যে হ্যাঁ এই ক্ষেত্রে এই পরিবর্তনগুলো করলে জিনিসটা আরো ভালো হতে পারে, এই যেমন আমরা আলোচনা করছি। সেই ক্ষেত্রে এই কেন্দ্র সরকারের যারা এতগুলো পরিবর্তনের চেষ্টা করছেন, তারা রেকটিফিকেশনের ক্ষেত্রে কতটা সচেতন? সত্যি কথা বলতে ওই নোটবন্দি ছাড়া এরকম সমালোচনার মুখে কিন্তু সরকার আর পড়েনি। এই কৃষি বিলের আগে অর্থাৎ 370 যখন ওরা ইমপ্লিমেন্ট করেছেন, প্রথম কথা যখন ওরা 3 তালাক ইমপ্লিমেন্ট করেছেন, তখন সাধুবাদ জানিয়েছি। মানে যারা বিরোধিতা করার, মানে সেটা অন্য কথা, বিরোধিতার জন্য বিরোধিতা করা, সেটা আলোচনায় আনবেন না, সেটা ছেড়ে দিন আপনি। কিন্তু আমি আপামর জনসাধারণের কথা বলছি, তারা সেটাকে সমর্থন করেছেন। 356 বা 35A নিয়ে যে সরকার পদক্ষেপ করেছেন, সেটাতে সাধারণ মানুষ সমর্থন করেছেন। বালাকোট ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই কিন্তু সরকার বৃহত্তর জনসাধারণের সমর্থন পেয়েছেন। তার একটা অন্যতম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, যদিও দ্বিতীয় দফায় মোদী সরকার এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, কিন্তু তার ক্ষেত্রগুলো প্রস্তুত করা, যেমন নোটবন্দি তো প্রথম দফাতেই নিয়েছিলেন,
দ্বিতীয় দফার নির্বাচনী ফলাফলটাই প্রমাণ করে দেয় যে সাধারণ মানুষ যদি এতটা এগিয়ে এসে এগুলোর সঙ্গে সহমত পোষণ না করতেন তাহলে আজকে একটা রেকর্ড মার্জিন, রেকর্ড একটা সংখ্যা নিয়ে মোদী দ্বিতীয়বার সরকার গঠন করার মতো জায়গায় ছিলেন না। চীনের পিপুলস ডেইলি তো লিখেই দিয়েছিল যে বিরোধীরা ক্ষমতায় আসছে, কানাইয়া কুমার কোন মন্ত্রক পাবে সেটা নিয়ে পর্যন্ত তারা উপসম্পাদকীয় লিখেছিল, যেখানে কানাইয়া কুমারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবং পিপুলস ডেইলির মতো পত্রিকার আপনার প্রায় আধ পাতারও বেশি জুড়ে আমাদের নির্বাচনের ফলাফল বেরোনোর ঠিক আগের দিন একটা মস্ত লেখা বেরিয়েছিল, মস্ত লেখা, তাতে কানাইয়া কুমারের নাম ছিল, তাতে মানে কে কোন মন্ত্রক পাবে সেটা পর্যন্ত তারা প্রেডিক্ট করে বসেছিল। তার মানে এতটাই আশাবাদী ছিল যে সরকার গঠন করবে। আপনার কথাটা একদম ঠিক আছে। এবারে যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে নোটবন্দি মতো ওরকম একটা মারাত্মক ডিসিশন, যাতে এত মানুষের এত ক্ষতি হয়েছে মানে তাদের জীবনযাত্রা, লোকে মারা গেছে, অসুস্থ হয়েছে, প্রচুর অসুবিধা, হ্যাঁ, প্রচুর মানুষ জব চাকরি খুঁজেছেন, অনেক রকম হয়েছে, তারপরেও ফলাফল হয়েছে, অর্থাৎ মানুষ কিন্তু সরকারের ইন্টেনশন সেটা যে ঠিক ছিল সেটা they were convinced, মানুষ কিন্তু বিশ্বাস করেছে সরকারকে। যত এই যে সমালোচনার ঝড়টা সাধারণ মানুষের মাথায় যে ক্ষেত্রে উঠছে, সেটা কিন্তু গত 4 দিনে যে 3-4টে বিল পাস হয়েছে শুধু সেটুকু নিয়ে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে সরকার এটা নিয়ে কতটা সংবেদনশীল, সে সময় কিন্তু এখনো আসেনি। কারণ এখন এখানে একটা প্রশ্ন আছে, ধরুন জিএসটি, আমরা কিন্তু একটা উদাহরণ দেখেছি, মানে সেটা একেবারে আমার হাতে কলমে দেখা অভিজ্ঞতা বলি। জিএসটির যে জোড়াজুড়িটা গোড়ায় ছিল, জিএসটি নিয়ে সমালোচনা কিছুটা হয়েছে, আপনি জানেন, জিএসটি নিয়ে প্রচুর ক্ষেত্র থেকে সমালোচনা উঠেছে, নানান রকম সমস্যা হয়েছে, ছোট ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছিলেন গোড়ায়। পরে কিন্তু সরকার নিজেকে সংশোধন করেছেন। আমি জিএসটি নিয়ে একটা কথা বলি, জিএসটিটা কিন্তু একা সরকারের পক্ষে করা সম্ভব না। জিএসটি কাউন্সিলের দ্বারা যত ডিসিশন হয় সব জিএসটি কাউন্সিল নেয়। জিএসটি কাউন্সিলের মেম্বার কারা? সারা ভারতবর্ষের যত স্টেটস আছে সমস্ত স্টেটসের যারা অর্থনীতির আপনার অর্থমন্ত্রী, তারা প্রত্যেকে তার মেম্বার, এবং ভারতের অর্থমন্ত্রী, ভারতের অর্থ সচিব তার মেম্বার। তার ফলে সমস্ত ডিসিশন যেটা, সেটাকে আপনি খালি এর ডিসিশন তার ডিসিশন বলে চালাতে পারবেন না। এটা সারা ভারতবর্ষের সব স্টেটের সম্মিলিত ডিসিশন। বেশ। এবং যখন সমালোচনার ঝড় উঠেছে তখন সবাই সে সমালোচনার ঝড় ফেস করেছেন। প্রত্যেকটি নির্বাচিত সরকার সে সমালোচনার ঝড় ফেস করেছেন নিজের নিজের রাজ্যে, সে যে কোনো দলের সরকার হোক। এবং ফলে কনসেনসাস তৈরি করতে সুবিধে হয়েছে। ফলে যা যা পরিবর্তন হয়েছে সেগুলো হতে 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 এসে আজকে জিএসটি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ প্রথম দিকে এমন একটা অদ্ভুত ভাবনা চিন্তা হয়েছিল, যেটা দেখে আমরাই ঘাবড়ে গেছিলাম, যে একটা ছোট্ট মিষ্টির দোকান বলে তার সিঙ্গারার রেট আলাদা, রসগোল্লার রেট আলাদা। সে কি বসে বসে সারাদিন ওই ক্যালকুলেট করবে, কটা সিঙ্গারা বেচলাম, কটা রসগোল্লা বেচলাম, এতে 8.5%, এতে 4.2%, পাগল হয়ে যাবে। তো সেরকম অবাস্তব জিনিস থেকে কমতে কমতে আজকে তো একেবারে অতি সরল হয়ে গেছে, যে কেউ করতে পারছে। তো এইটা কিন্তু সম্মিলিতভাবে সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াসের ফলশ্রুতি। এটা আমি কোনো একটি বিশেষ দলকে এর না তো এর শ্রেয় দেবো, না এর সমস্যার ভাগিদার করব। সুতরাং সেটা এক রকম। এইগুলো কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ডিসিশন। গত 4 বছর 4 মাস 4 দিনের যে বিলগুলো পাস হয়েছে, এবার এইটাতে বিরোধীরা বিরোধ যেটা করছেন সেটা তো তারা তাদের স্বভাবত বিরোধ করছেন, কিন্তু সাধারণ মানুষ বা যারা কৃষক শ্রেণী বা যারা শ্রমিক শ্রেণী, তারা যে প্রশ্নগুলো তুলছেন, আমার আপনার মতো সাধারণ শিক্ষিত মানুষ যে প্রশ্নগুলো তুলছেন, সেই প্রশ্নগুলোকে সরকার কিভাবে সামলান, তার জন্য সরকার কি পদক্ষেপ নেন, অর্থাৎ সরকার তার ম্যান্ডেটের প্রতি কতটা দায়বদ্ধ, সেইটি আমরা আগামী কয়েক মাসের মধ্যে দেখতে পাবো। আজকে যদি আমরা সেটা ডিসকাস করি সেটা প্রিম্যাচিওর হবে, আমি এইটুকুই বলতে চাইছিলাম। কিন্তু আপনার ধারণা যে সরকার নিজেকে রেকটিফাই করবেন? আমার আশা যে সরকার নিজেকে রেকটিফাই করবেন না, যেখানে যেখানে খামতি আছে সেগুলো পূরণ করবেন। ওইটাই রেকটিফিকেশন বলতে আমি এটাই বলতে চাইছি, যে নিজেকে রেকটিফিকেশন। যেমন একটা সিম্পল কথা বলি, সরকার যদি আজকে ডিক্লেয়ার করে দেন যে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, প্রত্যেক বায়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল,
অর্ধেক সমস্যার ওখানে সমাধান হয়ে যাবে। ঠিক, শুধু সরকারের ক্ষেত্রে না, প্রত্যেক বায়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক, অর্ধেক সমস্যার ওখানে সমাধান হয়ে যাবে। তখনই কৃষকের স্বার্থটা সুরক্ষিত, প্রকৃত অর্থে সুরক্ষিত হবে। আমেরিকার শার্লট থেকে উদয়নদা পৌঁছে গেছেন আমেরিকাতে, তো তিনি বলছেন যে বিরোধীরা এই ফার্মার বিলের বা কৃষক বিলের বিরোধিতা করছে বিলটা না করে। সঞ্জয়বাবু গোড়াতেই আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি উদয়নদা, তুমি একটু শুনে নিলে আশা করি তুমি শুনেওছো, উনি বলছেন এবং এটা বারবার আসছে। আমি উদয়নদাকে বলি যে কৃষক আইন যে কটা হয়েছে অর্ডিন্যান্স লেভেল থেকে নিয়ে বিল অবধি, আমি অর্ডিন্যান্সগুলো পুরো পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছিলাম, বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি। সুতরাং আমি পড়ার পরে আমার একটা ওপিনিয়ন আমি ফর্ম করেছি। আমার একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমার কোনো রাজনৈতিক ব্যাগেজ নেই, আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা জিনিসকে অ্যাসেস করার চেষ্টা করি। অর্থাৎ আমার কোনো দায়বদ্ধতা নেই যে আমি এ কে বা বি কে বা সি কে সাপোর্ট করব। আমার যেটা ঠিক মনে হয় করণীয় হিসেবে আমি সেটাই বলি, এবং তার জন্য যে ব্যাকগ্রাউন্ডের পড়াশোনাটা করার সাধারণত চেষ্টা করি, সেটা করে তারপরে মাঠে না করলে কথা বলা যায় না। হ্যাঁ, উদয়নদা লিখছেন উনি সবটাই শুনেছেন, একদম ঠিকঠাক আছে। জন্ম নিয়ন্ত্রণ বিল নিয়ে একটা প্রশ্ন আছে। আমি মনে করি বিল আনাটা দরকার আছে, কারণ এই জন্য দরকার আছে যে জন্ম নিয়ন্ত্রণ বিলটা যদি না আনা হয় তাহলে ডেমোগ্রাফিক্যাল যে একটা মস্ত বড় পরিবর্তন ঘটছে দেশের কিছু কিছু অংশে, সর্বত্র নয়, তার উপরে কোনো রকম হ্রাস টানা যাবে না। এটা 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে আমার পরবর্তী বিষয় যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই দেশের বেশ কিছু এলাকা এই জন্ম নিয়ন্ত্রণ বিল প্রসঙ্গেই ব্যাপারটা এসে যায়। ডেমোগ্রাফিক্যালি আমি কিছুদিন আগে, মাস দেড়েক আগে, হাঙ্গেরি থেকে আমার এক বন্ধু, সাংবাদিক বন্ধু, আমাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা পাঠিয়েছে। ডেটাটা এরকম যে বিশ্বের বিভিন্ন দেশে ডেমোগ্রাফিক্যাল মানে জনগোষ্ঠীর মধ্যে কি কি পরিবর্তন ঘটছে। তাতে আপনি একটু অবাক হবেন শুনলে, আমি জানি না অবাক হবেন কিনা। মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা, হাওড়া, এমনকি বর্ধমানের নামও আমি ওই স্ট্যাটিস্টিক্যাল ডেটাতে পেয়েছি, যাদের ডেমোগ্রাফিক্যাল পরিবর্তন ঘটছে। বর্ধমানটা আমার জেলা। এবারে বর্ধমানটা হচ্ছে যে ধরুন গঙ্গার ওপারে পশ্চিম, মানে সেটা হচ্ছে এমন একটা দিকে যে দিকটাতে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হওয়াটা অতটা সহজ নয়, অন্তত শৈশব আমার তাই ধারণা ছিল। এখন দেখতে পাচ্ছি হচ্ছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে। আমি কিন্তু জন্ম নিয়ন্ত্রণ বিল থেকে এই বিষয়টাতে এলাম, জানি এই রাজ্যে এবং আমাদের প্রতিবেশী রাজ্যেও ঘটছে এরকম ঘটনা। একটি সম্প্রদায় তাদের ধর্মীয় আচরণ করতে গিয়ে বাধা পাচ্ছে, একটি সম্প্রদায় ক্ষেত্র বিশেষে তাদের স্কুল থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা নিজেদের কতগুলো পরিকাঠামো তৈরি করে নিচ্ছে, এবং সেটা প্যারালাল পরিকাঠামো, এবং সেটার জন্য সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়ছে। এই যে একটা ডেমোগ্রাফিক্যাল আতঙ্কের ব্যাপার তৈরি হওয়া, আমি আবার বলি আপনাকে, মনে করিয়ে দিই, আপনাদেরও বলি বন্ধুরা, হাঙ্গেরি থেকে ইঞ্চিজি নামের আমার এক বিশিষ্ট বন্ধু, সাংবাদিক ছিলেন, এখন তিনি গবেষণা করছেন এই বিষয়টা নিয়ে, গোটা বিশ্বের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ অর্থাৎ জনগোষ্ঠীর পরিবর্তন নিয়ে। এইটাকে আমরা মোকাবিলা করার মতো কি তৈরি, নাকি আমরা ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছি যে দিকটাকে আমরা বলতে পারি যে একটা সময় এরকম আসবে না তো বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকেও ইহুদিরা যেরকম একটা একফালি দেশ থাকার পরেও তারা কিন্তু স্পোরাডিক কমিউনিটি বলে বিখ্যাত। তারা পরিচিত কিভাবে? স্পোরাডিক কমিউনিটি বলে। আমি আজকে আপনি স্টুডিওতে আসার কিছুক্ষণ আগেও আমি একটা হিসেব দেখছিলাম, পরিসংখ্যান, তাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে কত সংখ্যক বাঙালি আছেন, পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাঙালি কত, বাংলাদেশ থেকে যাওয়া বাঙালি কত, এই হিসেবগুলো দেখছিলাম। সেখানে দেখলাম যে একটা সময় হয়তো এরকম আসতে পারে, আমরা যদি এইভাবেই চলতে থাকি তাহলে আমরা একটা সময় ওই ইহুদিদের মতো স্পোরাডিক কমিউনিটি হয়ে যাব। আপনার কি এটা মনে হয় না? আমি কিন্তু হিন্দু বাঙালির কথা বলছি। হিন্দু বাঙালির ক্ষেত্রে যেটা প্রযোজ্য,
সেটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক। হিন্দু বাঙালির ক্ষেত্রে যদি আপনি স্পেসিফিক, আপনি তিনটে ইস্যু তুলেছেন। একটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বিল প্রয়োজন কি প্রয়োজন নয়। বাঙালি, অবাঙালি, মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান ব্যতি রেখে যে দেশটার জনসংখ্যা 134 কোটি হয়ে গেছে, সেই দেশটার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যে প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এটা এটা মানে গাধাতেও বলবে, নাহলে দুদিন পরে লোকে খেতে পাবে না। গাধাতেও কথা বলবে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং এখানে জন্ম নিয়ন্ত্রণ বিল অতি অবশ্যই আনা প্রয়োজন এবং অ্যাক্রস দ্য বোর্ড প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া প্রয়োজন। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, সেটা দেশের স্বার্থেই প্রয়োজন। প্রশ্ন যেটা হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ যেটা হচ্ছে, সেটাকে আটকাবার জন্য জন্ম নিয়ন্ত্রণ বিল প্রয়োজন কি না। ভারতবর্ষে সংখ্যালঘু, দ্বিতীয় সংখ্যাগুরু যেটাকে আমি বলি, সংখ্যালঘু আমি বলি না, কারণ খ্রিস্টানরা, জৈনরা, বৌদ্ধরা, ওরা হচ্ছে সংখ্যালঘু। আর একেবারে সংখ্যালঘুতম যদি কিছু বলেন সেটা হচ্ছে পার্সিরা। কিন্তু দ্বিতীয় সংখ্যাগুরু অর্থাৎ এই দেশে 2011 সেন্সাস অনুযায়ী 18 কোটি মানুষ, যাদের দেশ ভাগ হয়ে যাওয়ার ফলে 20 কোটি আমাদের পাকিস্তানে থাকেন এবং 12 কোটি বাংলাদেশে থাকেন। সেই যে মানুষরা, সেই মানুষ আসলে 18 কোটি ভারতীয় না 16 কোটি ভারতীয়? প্রথমে সেই সংখ্যাটা নির্ধারিত হওয়া প্রয়োজন। মানে জনসংখ্যার দিক দিয়ে যদি আমরা গণনা করি, তাহলে আমরা ভারতবর্ষে তো ভারতীয়দের গণনা করব, অভারতীয়দের তো গণনা করব না। তাহলে ভারতবর্ষের বাইরে থেকে এসে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করে ভারতবর্ষে কোনোভাবে একটা ভুল আইডেন্টিটি তৈরি করেছেন, ভারতীয় হিসেবে এটা অবৈধ আইডেন্টিটি তৈরি করেছেন, সেটা যেভাবেই হোক, ঘুষ দিয়ে হোক, এই হোক তাই হোক, একটা তৈরি করেছে, তার থেকে আরেকটা, তার থেকে আরেকটা, এরকম করতে করতে সব রকম নিয়ে পাসপোর্ট অব্দি নিয়ে গুছিয়ে বসে গেছে। সেই লোকগুলোকে আইডেন্টিফাই করা প্রথম প্রয়োজন। বিদেশি, ভারতবর্ষে বিদেশিদের যেন ভারতীয় হিসেবে গণনা না করা হয়, প্রথম সেটার প্রয়োজন। জন্ম নিয়ন্ত্রণ বিল, জন্ম নিয়ন্ত্রণ তার নিজের জায়গায় অতি অবশ্যই প্রয়োজন এবং সেটা সমস্ত ভারতীয়দের ক্ষেত্রে প্রয়োজন। দ্বিতীয় যেটা বলছিলাম, ভারতীয় এবং অভারতীয়দের মধ্যে কারা অভারতীয় তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যথাস্থানে ফেরত পাঠানো, সেটাও অত্যন্ত আবশ্যক, সেটাও প্রয়োজন। তৃতীয়ত যদি হিন্দু বাঙালির কথা বলি, হিন্দু বাঙালি এই যে প্রদেশটা, যে প্রদেশে আমরা বসে আছি পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ কিন্তু কোনো ভাষার ভিত্তিতে ভাগ হয়নি না। এই প্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত হয়নি, ধর্মের ভিত্তিতে হয়েছিল, একেবারেই পুরোপুরি ধর্মের ভিত্তিতে, পন্থের ভিত্তিতে হয়েছিল, ধর্মের ভিত্তিতেও নয়, পন্থের ভিত্তিতে হয়েছিল। সেই পন্থ যারা মনে করেছিলেন তারা তাদের পূর্বপুরুষের পন্থকে আর স্বীকার করতে পারছেন না, পূর্বপুরুষের সংস্কৃতিকে আর স্বীকার করতে পারছেন না, পূর্বপুরুষের উত্তরাধিকারকে যারা অস্বীকার করেছেন, নিজের মাটিকে যারা মা বলে মানতে চাননি, তারা সেই মাকে দুভাগ করেছেন, করে আমাদের পশ্চিমবঙ্গ গঠিত হয়েছে। কেন গঠিত হয়েছে? যারা সনাতন ধর্মের অনুসারী, যারা নিজের মাটিকে মা বলেই মানেন, যারা নিজেদের পূর্বপুরুষের উত্তরাধিকারকে সম্মান করেন, যারা নিজেদের সনাতন সংস্কৃতিকে নিজেদের উত্তরাধিকার হিসেবে নিয়ে গর্বিত বোধ করেন, সেই মানুষগুলোর থাকার জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি করা হয়েছে। সুতরাং এই পশ্চিমবঙ্গতে যেরকম বাংলা ভাষী আছেন, তেমনি অলচিকি ভাষী আছেন, তেমনি ভুটিয়া ভাষী আছেন, তেমনি রাজবংশী ভাষী আছেন, তেমনি নেপালি ভাষী আছেন। ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। যেরকম অন্যান্য প্রদেশগুলো কিন্তু ভারতবর্ষের রিঅর্গানাইজেশন অফ স্টেটস এর সময় ভাষার ভিত্তিতেই গঠিত হয়েছিল, কোনোটা তেলুগু ভাষার ভিত্তিতে, কোনোটা তামিল ভাষার ভিত্তিতে, কোনোটা উড়িয়া ভাষার ভিত্তিতে, কোনোটা অহমিয়া ভাষার ভিত্তিতে ইত্যাদি। পশ্চিমবঙ্গ কিন্তু তা হয়নি। প্রথম কথা হচ্ছে সেইটা।
সুতরাং হিন্দু বাঙালির অস্তিত্ব সংকট ছিল বলেই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। এটা প্রথম কথা মাথায় রাখতে। এখানে একটা জিনিস আমি শেষ করি না, এইখানে এই কথাটা রিপিট করা দরকার। দেখুন, অস্তিত্বের সংকট থেকে একটা প্রদেশ, যে প্রদেশটাকে জিন্না বলেছিল কলকাতা বাদ দিয়ে আমি নেব না, পোকায় কাটা পাকিস্তান আমি নেব না, কলকাতাকে না নিতে পারলে পোকায় কাটা পাকিস্তান হবে, অস্তিত্বের সংকট থেকে, আবার আমি আপনার কথাটা রিপিট করে একটু মাথায় ঢুকিয়ে দিতে চাইছি, অস্তিত্বের সংকট থেকে এই রাজ্যের জন্ম। আজকে সেই অস্তিত্বের সংকট থেকে এই প্রশ্নটা উঠে আসছে। বলুন। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে দ্বিতীয় সংখ্যাগুরুর যে সংখ্যা, সেই সংখ্যা সারা ভারতবর্ষের অ্যাভারেজের থেকে অনেক বেশি, অনেক বেশি। 32% প্রায় এখন 34% খুব সম্ভবত। 2021-এর পরে 2011 পরে 2021-এ জনগণনা হবে, 34 বা 35% বা তারও বেশি। আমরা একটা এস্টিমেট করছি যে সেটা অতি অবশ্যই 30-এর ওপরে, 35-এর কম, হয়তো 33-34% হবে। জনগণনা হলে বোঝা যাবে। তার মধ্যেও যারা দেশটাকে ভাগ করে নিয়ে চলে গেছিলেন, তারা নিজেদের দেশে অসন্তুষ্ট হয়ে, নিজেদের দেশে অর্থাৎ তাদের মতানুসারী যে দেশ তারা গড়েছিলেন, সেই দেশে টিকতে না পেরে বা তার যে প্রগতি, সেই প্রগতিতে সন্তুষ্ট হতে না পেরে তারা আবার ফিরে এসে এইখানে গেড়ে বসেছেন। যারা ভাগ করেছিলেন, যাদের জন্য ভাগ করেছিলেন, তাদের তো তাড়িয়েইছেন, তারা তো আমাদের নিজেদের আপনার লোক, তাদের তো আমরা নিয়েছি। যারা তাড়িয়েছিল তারাও পেছনে পেছনে এসে আবার এখানে গেড়ে বসেছে। ফলে এখানে যে এই যে 30, 32, 33, 34 যে সংখ্যাটাই হোক না কেন, সেই সংখ্যাটার মধ্যে বহু বিদেশি আছে, প্রচুর সংখ্যক বিদেশি আছে। ফলে এখানে জনভিত্তি এক তো হচ্ছে, আমাদের প্রদেশ হিন্দু বাঙালির প্রদেশ ছিল, সেই হিন্দু বাঙালির প্রদেশের, হিন্দু বাঙালির জন্য যে প্রদেশ, সেই প্রদেশের ক্যারেক্টার পাল্টে গেছে। যে আপনি পরপর জেলাগুলোর নাম বলছিলেন, এক একটা করে তার জনসংখ্যা ডেমোগ্রাফি পাল্টেছে। তার মূল কারণ হচ্ছে, সেটা হওয়ার কথা ছিল না, অনুপ্রবেশ, সেটা হওয়ার কথা ছিল না। তার দুটো কারণ। এক, জনবিনিময় হয়নি না। হিন্দু বাঙালির জন্য প্রদেশ সৃষ্টি হলো, ওদের দেশে ওদের একটা পূর্ব পাকিস্তান তৈরি হলো, সেই পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ হলো। সেখান থেকে হিন্দু বাঙালিদের তাড়িয়ে বিতরণ করে দেওয়া হলো, তাদের সমস্ত জমি বাড়ি কেড়ে নিয়ে উলঙ্গ করে এক বস্ত্রে তাড়িয়ে দেওয়া হলো, নিঃস্ব করে তাড়িয়ে দেওয়া হলো। তারা চলে এলেন দলে দলে, কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গে। অথচ পশ্চিমবঙ্গে যারা ছিলেন ওই অনুসারী, তাদের কিন্তু হিন্দু বাঙালিরা তাড়ালেন না। সেইখানে গান্ধীজি এসে বসে হঠাৎ করে নানা রকম আবদার শুরু করলেন, এবং বাঙালি সে আবদার মেনেও নিল অদ্ভুতভাবে। গান্ধীজি কিন্তু পাঞ্জাবে গিয়ে আটকালেন না, পাঞ্জাবে কিন্তু জনবিনিময় সম্পূর্ণ হলো। এই বাঙালির ক্ষেত্রেই গান্ধীজি এসে হাজির হয়ে গেলেন। হঠাৎ এখানে উনি ওই শান্তির বার্তা নিয়ে পৌঁছে গেলেন, এবং যে জনবিনিময়টা হলে আজকে আমাদের এই সমস্যাটা হতো না, সেই জনবিনিময়টা আটকে গেল। ওখান থেকে এলো 1.5 কোটি, এখান থেকে গেল 50,000 মাত্র। তো এই যে একটা বৈষম্য হয়ে রয়ে গেল, তার ফলে একটা জনসংখ্যার যে ডেমোগ্রাফির যে ডিসব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা তো রইলই, তার উপরে আবার 1.5-2 কোটি লোকের অনুপ্রবেশ, সব মিলিয়ে একটা অত্যন্ত মানে হিন্দু বাঙালির যে অস্তিত্ব, সেই অস্তিত্ব আজকে সংকটের মুখে। সেইখান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ স্পেশাল কেস ট্রিট করতে হবে, সারা ভারতবর্ষের সঙ্গে মিলিয়ে দেখলে চলবে না। অর্থাৎ এখানে শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন যথেষ্ট নয়, এখানে পশ্চিমবঙ্গের যে বেসিক ক্যারেক্টার, যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মানে ভারতবর্ষের প্রথিতযশা বাঙালি বুদ্ধিজীবীরা, যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, যেমন ডক্টর মেঘনাথ সাহা, যেমন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরা সব একত্রিত হয়ে যে পশ্চিমবঙ্গের সূচনা করেছিলেন, সেই পশ্চিমবঙ্গের বেসিক ক্যারেক্টারটাকে যদি আমাদের
যদি আমাদের ইন্ট্যাক্ট রাখতে হয়, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন তার একটা দিক, বিদেশি চিহ্নিত করে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিতরণ করা অথবা তাদেরকে ডিএনফ্র্যাঞ্চাইজ করা, যাতে তারা পশ্চিমবঙ্গের নাগরিক না থাকতে পারে, হয়তো রেসিডেন্ট হয়ে থাকবে কিন্তু নাগরিক না থাকতে পারে, সেটাকে একেবারে স্পষ্ট করে দেওয়া। এবং সেই সাথে সাথে যেখানে যেখানে এই অনুপ্রবেশ ঘটে, অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির সম্পত্তি অত্যন্ত সস্তায় কম দামে বেচে দিয়ে তাদের প্রতিস্থাপিত হতে বাধ্য করেছে, সেই সমস্ত এলাকাতে তাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাদের বাপ ঠাকুরদার ভিটেতে তারা পশ্চিমবঙ্গের বুকে তাদের বাপ ঠাকুরদার ভিটেতে যদি থাকতে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি করার কোনো প্রয়োজনই ছিল না। সুতরাং পশ্চিমবঙ্গকে কিন্তু আপনি সারা ভারতবর্ষের ডেমোগ্রাফির সঙ্গে মিলিয়ে দেখবেন না। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক ইমব্যালেন্সটার একটা ঐতিহাসিক ভিত্তি আছে এবং পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক ইমব্যালেন্সকে অতি অবশ্যই ব্যালেন্স আউট করতে হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সেটা কি আদৌ হবে কখনো? সেই ধরনের সরকার হলে হবে। এর পেছনে পলিটিক্যাল উইল চাই। তার থেকেও বড় কথা হচ্ছে সেই পলিটিক্যাল উইলটা কখন আপনি দেখতে পাবেন? যখন মানুষ চাইবে। পলিটিক্যাল নেতারা কি করেন? পলিটিক্যাল নেতারা মানুষ যেটা চান, যখন আপনি যদি এই ভাবনাটাকে ছড়িয়ে দিতে পারেন, মানুষ, বেশি সংখ্যক মানুষ যদি চাইতে শুরু করে যে না আমরা এটাই চাই, আমাদের প্রদেশকে আমাদের কাছে ফেরত চাই, আমরা ফেরত দাও, গিভ আস ব্যাক আওয়ার ল্যান্ড, তাহলে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হবে। এবং আমি এখানে বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আমি অ্যাক্রস দ্য বোর্ড প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা বলছি। বাঙালি হিন্দুকে এতদিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, বাঙালি হিন্দুকে মার্কস পড়ানো হয়েছে, লেনিন পড়ানো হয়েছে, স্ট্যালিন পড়ানো হয়েছে, কিন্তু বাঙালি হিন্দুকে রমেশচন্দ্র মজুমদার পড়ানো হয়নি, বাঙালি হিন্দুকে যদুনাথ সরকার পড়ানো হয়নি, বাঙালি হিন্দুকে তার নিজস্ব ইতিহাস পড়ানো হয়নি, বাঙালি হিন্দুকে রাজা শশাঙ্ক পড়ানো হয়নি, রানী ভবশঙ্করী পড়ানো হয়নি, বাঙালি হিন্দুকে তার নিজস্ব ইতিহাস, নিজস্ব কৃষ্টি, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব মনন তার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, বিদেশে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম হয়েছে রাস্তায় ঘাটে, কিন্তু কোথায় ভিয়েতনাম, কোথায় ভেনেজুয়েলা, কোথায় কি কুষ্টির পিণ্ডি, সেই নিয়ে চর্চা হয়ে গেছে। বাঙালির কি অবস্থা হচ্ছে, মালদা কি হচ্ছে, মুর্শিদাবাদ কি হচ্ছে, সেইখান থেকে নজর সরিয়ে রাখা হয়েছে। আজকে প্রথম কথা হচ্ছে বাঙালি হিন্দুকে নিজের অস্তিত্বকে খুঁজে পেতে হবে, বাঙালি হিন্দুকে নিজের ইতিহাস জানতে হবে, বাঙালি হিন্দুকে পুরো দৃষ্টিটা নিজের দিকে ঘোরাতে হবে। প্রচুর সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল গাওয়া হয়ে গেছে, জনগণমন গান তো দেখি মশাই, কোথাও না কোথাও তো রবীন্দ্রনাথে ফিরুন, কোথাও না কোথাও তো শরৎচন্দ্রে ফিরুন, দেখুন শরৎচন্দ্র কি বলেছেন, কোথাও না কোথাও স্বামী প্রণবানন্দজির লেখা পড়ুন, দেখুন উনি কেন হিন্দু মিলন মন্দির তৈরি করেছিলেন, কোথাও না কোথাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ুন। এই যে নিজের রুটে ফেরা, নিজের শিকড়ে ফেরা, সেখান থেকেই কিন্তু এই ইয়েটা উঠবে, এই প্রশ্নটা উঠবে যে এতদিন তোমরা কেন এই কাজ করেছো, এতদিন কেন তোমরা আমাদের চোখ বন্ধ করে রেখেছো, এতদিন কেন আমাদের বুঝতে দাওনি যে আমাদের অস্তিত্ব সংকট হয়েছে। যে মুহূর্তে সেই প্রশ্ন উঠবে, সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে বাধ্য হবে। এখানে কোথাও না কোথাও বডি পলিটির মেইন স্ট্রিমে এবং মুখ্য ধারায় এবং একেবারে সেন্টার পিস অফ বেঙ্গল পলিটিক্সে বাঙালি হিন্দুর অস্তিত্ব সংকটকে নিয়ে আসতে হবে। এটা একেবারে কল অফ দ্য টাইম বলতে যা বোঝায় তাই। অধিকাংশ মানুষ তাদের সহমত, অনেক মন্তব্য সেভাবে আসছে। এই যে একটা নিবেদিতারা একটা সর্বশেষ একটা প্রশ্ন করেছেন, এই আইডেন্টিটি তৈরির ও খুঁজে পাওয়ার বাস্তব ও সংহত পদক্ষেপ কি কি? এটা একটা খুব ভাস্ট বিষয়। সংহত ও বাস্তব পদক্ষেপ অবশ্যই আছে। যে কথাগুলো ধরুন মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে আপনি শশাঙ্কের কথা বললেন, আমি পাল সাম্রাজ্যের কথা বলি, লক্ষণ সেনের কথা বলি, ষোড়শ অশ্বারোহীর কাহিনীর অসত্যতা সম্পর্কে বলি, বা কিভাবে
সাম্রাজ্যবাদীদের ইতিহাসটাকেই পড়ানো হয়েছিল, সেই কথাগুলো বলি। এখানে যারা আমাদের পরিবারের সদস্য তারা জানেন, এই যে বাঙালিকে তার আত্মপরিচয়টা ভুলিয়ে দেওয়া, এটা একটা পরিকল্পিত চেষ্টা। এটা একদিন দুদিন হয়, অবশ্যই এটা বিগত 4টে দশক ধরে এটা করা হয়েছে। 6 পর্যন্ত বাঙালি কিন্তু বাঙালি ছিল। 7-এর দশকের মাঝামাঝি থেকে একটা শুরু হয়েছে, ওই নকশাল আন্দোলনের সময় থেকে। তারপরে আরো বেশি করে হয়েছে, বাঙালিকে ক্রমশ মানে নিয়ে যাওয়া হয়েছে খাদের শেষে এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ওয়ে আউটটা কি চট করে বলুন, রাত হয়ে যাচ্ছে, আমরা অনুষ্ঠান শেষ করব। তো ওয়ে আউটটা কি? ওয়ে আউট একটাই মশাই, এদের ওয়ে আউট একটাই। যত এখানে যারা আমরা চিন্তা করার ক্ষমতা রাখি, আমরা যারা সামান্যতম হলেও নিজেদের ভবিষ্যতের দিকে তাকাতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে, আমি ঠিক এইটা সেই চিন্তাটা যাদের মাথায় আছে, কালকে কি আমার পরবর্তী প্রজন্মকেও আমার বাপের ভিটে বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে, অন্য কোনো প্রদেশে? বিশেষত যারা একবার বিতাড়িত হয়ে এসছেন, সেই বিতাড়িত পরিবারের যারা মানুষ অতি কষ্টে এখানে আবার নতুন করে সংসার পেতেছেন, আবার নতুন করে নিজেদের রাচ্ছা সাধনের উপায় করেছেন, তাদেরকে যদি আবার প্রতিস্থাপিত হতে হয়, তারা কি সেটা মেনে নিতে পারবেন? সেই চিন্তা যাদের মাথায় আছেন, তারা যদি সকলে মিলে একজোট হয়ে এই প্রশ্নটা তুলতে শুরু করেন, প্রত্যেকটি ফোরাম, যে ফোরাম বাঙালি পাবে, সেইখানে যদি বাঙালি নিজের অস্তিত্ব সংকটের প্রশ্ন তুলতে শুরু করে, কথা বলতে শুরু করে, আলোচনা করতে শুরু করে, কোথাও না কোথাও তার একটা বিরাট বড় অবশ্যই এর পেছনে যদি এটার পার্মানেন্ট সলিউশন খুঁজতে হয়, তাহলে এর পলিটিক্যাল সলিউশন ছাড়া অন্য কোনো সলিউশন নেই। আপনি তো কোথাও গিয়ে রামদা দিয়ে কারো গলা কাটতে যাব না, আপনি গিয়ে কাউকে কোনো ঘাট ধাক্কাও দিতে যাব না। সলিউশন ইজ পলিটিক্যাল, কিন্তু সেই পলিটিক্যাল উইল যাতে তৈরি হয়, সেই পলিটিক্যাল মুভমেন্টে যাতে তৈরি হয়, তার জন্যে কিন্তু সোসাইটি বা সোশ্যাল মুভমেন্টের প্রয়োজন আছে। আসুন না, এই যেরকম আমরা এখন ফ্রিলি খোলা মনে এই কথাগুলো আলোচনা করছি, আমরা যে ফোরাম, যেখানে থাকি, যে ফোরাম পাবো, সেই ফোরামে প্রশ্নটা তুলি না, দেখি না মানুষ কি বলছেন, মানুষের সাথে মিলি, মানুষকে বোঝাবার চেষ্টা করি যে এটা আমার জন্য নয়, আমার পরের প্রজন্মের জন্য, তারপরের প্রজন্মের জন্য। আমার বাপ ঠাকুরদা যে ঠাকুর দালানটা করে গেছিলেন, যেখানে আজকেও দুর্গাপুজো হচ্ছে, 300 বছর পরেও যাতে সেখানে দুর্গাপুজোটা হতে পারে, সেই উত্তরাধিকারটা আমার, সেই প্রজন্মকে দিয়ে যাবার দায় আমার। সেই দায়িত্বটা আমি এড়াবো না নিজের কাঁধে নেব, এই ডিসিশনটা আমরা যদি নিতে পারি, তাহলে অটোমেটিক্যালি আপনারা যেটা চাইছেন সেটা হবে, আমরা প্রত্যেকে যেটা চাইছি সেটা হবে। নিবেদিতাই আবার শেষ কথাটা বলছেন, সহমত, রাজনৈতিক মঞ্চ চাই না, চাই কিনা? রাজনৈতিক মঞ্চ তো অবশ্যই চাই। রাজনৈতিক নেতা, এই পলিটিক্যাল সলিউশন উইদাউট পলিটিক্যাল উইল কি করে হবে? দেয়ারফর পলিটিক্যাল উইল অতি অবশ্যই চাই, এবং পলিটিক্যাল উইলের দ্বারাই এই ধরনের একটি জাতি সত্তার সমস্যার পলিটিক্যাল এবং পার্মানেন্ট সলিউশন হতে পারে। কেন? উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইসরায়েল। পলিটিক্যাল উইল আছে, পেছনে পলিটিক্যাল সাধারণ ইসরায়েলের সাপোর্ট আছে। আজকে ওই পুরো আরব ওয়ার্ল্ডের মধ্যে এক ইসরায়েল সমস্ত কটাকে আটকে তো শুধু দেয়নি, আজকে সৌদি আরবিয়াকে বাধ্য করছে তার সঙ্গে বন্ধুত্ব করতে, ওমানকে বাধ্য করছে তাকে ফ্লাইং রাইটস দিতে। পলিটিক্যাল উইল অ্যান্ড সাপোর্ট অফ দ্য পিপল, এই দুটোই হচ্ছে আসল কথা। এইটা হলে ইসরায়েল ইজ আ পলিটিক্যাল এন্টিটি। ওয়েস্ট বেঙ্গল ক্যান অলসো বি আ পলিটিক্যাল এন্টিটি উইদিন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, কিন্তু সেটাকে আমাদের করতে হবে। আজকে যদি বোড়োল্যান্ড একটা অটোনোমাস কাউন্সিল হতে পারে, আজকে যদি গোর্খাল্যান্ড একটা অটোনোমাস কাউন্সিল হতে পারে, যারা নিজেদের জাতিসত্তার ভিত্তিতে নিজেদের পলিটিক্যাল ইকুয়েশনগুলো নিজেরা ঠিক করেন, আমরা হিন্দু বাঙালি হিসেবে এত বড় একটা প্রদেশ থাকা সত্ত্বেও আমরা এর দ্বারে কেন ঘুরে বেড়াবো? আমাদের কি নিজেদের স্ট্রেংথ কম নাকি মশাই? 10.5 কোটি মানুষ আমরা, 10.5 কোটি মানুষ যদি এক জায়গায় এসে যায়, কে আটকাবে?
সেই একাট্টা হওয়া ভুলে যান। কি কি কোন মতাদর্শের আপনি অনুসারী, কে আপনার নেতা, কাকে আপনি পছন্দ করেন, আপনি স্ট্যালিনকে পছন্দ করেন না মোদিকে পছন্দ করেন, ভুলে যান। নেহরুকে পছন্দ করেন না কামরাজকে পছন্দ করেন, ভুলে যান। বাঙালি, হিন্দু বাঙালি, এটাই আপনার প্রাইমারি আইডেন্টিটি। হিন্দু বাঙালির সাথে এই বাঙালির হোমল্যান্ডটাকে আপনার নিজের করতলগত করা চাই, ব্যাস। এইটুকু যদি আপনি ডিসাইড করে উঠতে পারেন, বাকি সমস্ত সিস্টেম তার সঙ্গে একীভূত হতে বাধ্য হবে। আমরা একটা তো হই। এইখানটাতেই আজকের অনুষ্ঠানের শেষে আপনাকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে বলি যে যে যার দেওয়ালে একটু অনেকে এখানে লিখছেন যে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ইত্যাদি। আপনি পরে মন্তব্যগুলো দেখে একটু উত্তর দিয়ে দেবেন, মানে সবগুলোর তো এখন উত্তর দেওয়ার মতো অতটা সময় নেই। তো এই জায়গাটাতে আমি একটু আপনাদের কাছ থেকে সঞ্জয়বাবুর বক্তব্যের সমর্থন করছেন কি করছেন না। উদাহরণটা লিখছেন 34 বছর মেরুদণ্ড ভেঙে গেছে, কেউ বলছেন প্রশ্ন তুলতে তো হবেই, শান্তনু বলছেন পারবো কি পারবো না। আমি যে ঘরটাতে বাস করি, আমার পিতৃপিতামহ যেখানে বাস করেছেন, আমি আজকে বাস করছি, আগামীতে আমার সন্তান সন্ততি সেখানে বাস করতে পারবে কি পারবে না। প্রশ্নটা এইখানে, সেটার জন্য আমরা একজোট হতে পারবো কি পারবো না। যদি একজোট হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করেন, একটা চিহ্ন, দ্রুত একটা ঝড় উঠবে, সেই ঝড়টা দেখে আমরা বিদায় নেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, অনুরোধ করব যে যার যার দেওয়ালে এই অনুষ্ঠানটি দিয়ে দেওয়া। ওয়াচ পার্টি চলুক, আরও কিছু লোক দেখুক এবং আরও কিছু লোক দেখুক। মতটা তৈরি হোক এটাই যে আমাদের আসলে একটা প্ল্যাটফর্মে বা একটা মঞ্চে সবাইকে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের একটাই স্বার্থ। মূল কথা হচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, যে কারণে আমরা নিজেদের গর্বিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে সারা পৃথিবীতে জাহির করে বেড়াই, আমাদের দেখলে সারা পৃথিবীর লোক বলে যে হ্যাঁ ঠিক আছে, যদি সত্যিকারের বাঙালি হিন্দুর কোনো অস্তিত্ব থেকে থাকে তাহলে এদের জন্যই আছে, বাকি আর কেউ বাঙালি নয়, এইরাই একমাত্র বাঙালি। বাকি সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী অন্য সংস্কৃতির মানুষ। ভারতীয় সংস্কৃতির যেখান থেকে বাংলা ভাষার উৎপত্তি, সেই মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশ হয়ে যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা যে সংস্কৃতির মাধ্যমে প্রবাহমান, সেই সংস্কৃতি একমাত্র এই পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যেই রয়েছে, আর পৃথিবী শুদ্ধ কোথাও নেই। আমরাই সত্যিকারের বাঙালি, বাকি আর কেউ বাঙালি নয়। এই যে ঘটনাটা, এই যে আমরা পশ্চিমবঙ্গবাসী, এই পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে আমাদের আত্মপরিচয়, এই আত্মপরিচয়টা আজ থেকে 50 বছর পরে যদি আমরা দিতে না পারি, তাহলে তার থেকে লজ্জার আর কিছু থাকবে না, এবং আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি তার থেকে বড় অনাচার আমরা আর কিছু করতে পারবো না। এইটুকুই আমাদের আজকের দিনে একমাত্র ধ্যেয় হওয়া উচিত। অবশ্যই ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সকলেরই বক্তব্য যে আপনি ঠিক বলছেন বা আমরা ঠিক বলছি, হিন্দু ঘুমিয়ে আছে, কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ভাই, আমি জানি সঞ্জয়বাবু করবেন। কোভিড কিন্তু দুনিয়াকে বদলেছে। কোভিডে কুফল আছে অনেক, আবার অনেকগুলো দেখার দিকও আছে। মানুষের মধ্যে চেতনাটা অনেক বেশি এখন মানবিক হয়েছে আগের থেকে। আরেকটা কথা, যে কথাটা আমি বলি, হিন্দু শব্দটি বললে এখন সাম্প্রদায়িক ছাপ কেন পড়তে যাবে অম্লানবাবু, আমি বুঝতে পারছি না। আপনি ঠিক কি কারণে এটা বলছেন আমি জানি না। হিমালয়ের হি থেকে হিন্দু মহাসাগরের হিন্দু, তার মধ্যে যে পুরো যে ভূমি, সেই ভূমির প্রত্যেকটি সন্তান হিন্দু। কোনো সন্দেহ আছে নাকি আপনার? এটা আপনার রাষ্ট্রীয় আইডেন্টিটি। রাষ্ট্রীয় আইডেন্টিটি বললে লজ্জা পাবেন, তাহলে লজ্জা পাওয়াই উচিত। না, উনি বলছেন যে হিন্দু শব্দ বললে তো এখন সাম্প্রদায়িক ছাপ পড়ে না। এখন না, এটা তো শেখানো হয়েছে, এর বিরুদ্ধেই তো সাম্প্রদায়িক ছাপ পড়ে, মানে বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটা কিন্তু ওর অভিযোগ, এটা অভিযোগ। আচ্ছা, এবং উনি ঠিকই বলছেন যে একদম ঠিক, আপনি কথাটা একদম ঠিক বলেছেন অম্লানবাবু, আপনাকে সমর্থন করি। কিন্তু কেন পড়বে প্রশ্নটাও করি পাশাপাশি। আরে আমার জাতীয় পরিচয়, আমার রাষ্ট্রীয় পরিচয়, তাই নিয়ে আমাকে কেউ সাম্প্রদায়িক করবে? যদি বলে বলুক, আমার বয়ে গেল, তা তো আমার বয়ে গেল। তো ওই একতা, বদ্ধতা এবং আপন স্বার্থ সুরক্ষিত করার জায়গাটা সত্যি করে প্রয়োজন হয়ে পড়েছে। আমি বিশ্বাস করি, যে কথা বলছিলাম শেষের কথাটা, যে কোভিড কিন্তু আমাদের সামনে সেই সুযোগটা তুলে দিয়ে দেখিয়ে দিয়েছে। এমন অনেক কিছু আমাদের জীবনে ছিল যেগুলো আমাদের না হলেও চলে, কিন্তু আবার এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের জীবনে
সত্যি দরকার, যেমন এই একতাটা এখন দরকার, একদম। এই একসঙ্গে আসাটা এখন দরকার। এখন কোভিড পরবর্তী বিশ্বে বা কোভিড মধ্যবর্তী বিশ্বে এই পরিস্থিতিতে যে আমাকে বুঝতে হবে আমি আমার শিকড়কে আকর্ষণ করে ধরে না থাকতে পারলে আমি টিকতে পারবো না, আমার সন্তান সন্ততিদেরও আমি সুস্থ একটা পৃথিবী দিয়ে যেতে পারবো না। ঠিক কথা, ঠিক কিনা? ঠিক কথা। অসংখ্য ধন্যবাদ, আপনি স্টুডিওতে আজকে এসেছেন। নমস্কার সকলকে, শুভরাত্রি জানাই এবং এই কথা বলি, মনে করিয়ে দিই যে যার যার দেওয়ালে শেয়ার তো করবেনই, পাশাপাশি আগামীকাল রাত 8টায় দেখা হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আর করানোর অনুরোধটাও জানিয়ে রাখলাম। আর বিজ্ঞাপনের নাম্বারটা এখানে কয়েকজন দিয়ে দিয়েছেন, আমি দেখেছি, আরও দু একবার দিয়ে দিতে পারেন। আরও প্রশ্ন থাকলে করুন, সঞ্জয়বাবু হয়তো সময় করে উত্তর দেবেন। শান্তনু জানাচ্ছেন ধন্যবাদ। অনেকে লিখছেন আমরা কি ডরাই সখী হিন্দু জাগরে। ঠিক আছে, সেই জাগরণটা যেন, এটা কিন্তু ভাববেন না আমরা কেউই কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ নই, অন্তত কোনো বিশেষ দলের মানুষ নই। আমাদের বক্তব্যটা হচ্ছে পরিষ্কার, আমরা কাছাকাছি বয়সের মানুষ, আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। আমরা বলতে চাই যে এই স্পোরাডিক কমিউনিটির তকমাটা যেন আমাদের গায়ে না লেগে যায় পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে। শুভরাত্রি, আনন্দম, বিদায়, ভালো থাকুন সবাই।